ওকে ফাইন। ওকে, তো আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে সন্ধির ক্লাস। সন্ধির গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাংলা শব্দের স্বরসন্ধি, বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধি এবং তৎসম শব্দের স্বরসন্ধি নিয়ে। আজকে আমরা তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব এবং সময় পেলে লাস্টে আমরা তৎসম শব্দের বিসর্গ সন্ধি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে ব্যঞ্জন সন্ধিতে চলে যাব। আমি খুব মনোযোগ দিয়ে শুনবেন, যারা ক্লাস করতেছেন খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবেন। আজকের ক্লাসে আমি আপনাকে মাত্র 6টা নিয়ম শিখাবো। কয়টা নিয়ম ভাই? মাত্র 6টা নিয়ম শিখাবো। এন্ড এই 6টা নিয়ম দিয়ে আপনি এমন কোন ব্যঞ্জন সন্ধি নাই যেটা ভাঙতে পারবেন না, ইনশাল্লাহ শেষ সব ভাঙতে পারবেন। জাস্ট 6টা নিয়ম। ওকে, জাস্ট 6টা নিয়ম। এই 6টা নিয়ম দিয়ে আপনি সব শব্দ ভাঙতে পারবেন। ওকে, জাস্ট ব্রেইন কুল, মাইন্ড ফ্রেশ। ওকে, তো স্টার্ট করতেছি। আসেন, ব্যঞ্জন সন্ধি, তৎসম ব্যঞ্জন সন্ধি, তৎসম ব্যঞ্জন সন্ধি। আসেন, ওকে, তৎসম ব্যঞ্জন সন্ধি। তৎসম ব্যঞ্জন সন্ধি এটা শিখবো আমরা 6টা নিয়ম দিয়ে। তার মধ্যে প্রথম 3টা নিয়মই হচ্ছে বর্গীয় বর্ণ রিলেটেড। ওকে, আচ্ছা, নেট প্রবলেম কি শুধু আমার নাকি সবার? মনে হয় ভাই আপনারই, আমার এখানে নেট প্রবলেম হওয়ার কথা না। ওকে, যেটা বলতেছিলাম, তৎসম ব্যঞ্জন সন্ধি আমরা 6টা নিয়ম দিয়ে শিখবো, যার মধ্যে প্রথম 3টা নিয়ম শুধু হচ্ছে বর্গীয় বর্ণ রিলেটেড। বর্গীয় বর্ণ কোনগুলো এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ক থেকে ম পর্যন্ত যে 25টা বর্ণ আছে, 25টা বর্ণকে বলা হয় হচ্ছে বর্গীয় বর্ণ। ঠিক আছে, তো এই 25টা বর্ণ রিলেটেড যে টেকনিক গুলো আছে, এটা হচ্ছে 3টা টেকনিক আছে। তাহলে চলেন আমরা প্রথমে এই বর্গীয় বর্ণ রিলেটেড টেকনিক গুলো শিখবো। তাহলে চলেন আমরা এক এক করে শুরু করি। তবে বর্গীয় বর্ণ রিলেটেড টেকনিক যেহেতু, সুতরাং আমাকে আগে বর্গীয় বর্ণটা কি সেটা আমাকে জানতে হবে, সেটা আমাকে লিখে রাখতে হবে। আমি একটা চার্ট করবো এখন পাশে, আপনারা চাইলে খাতায় চার্টটা করে রাখতে পারেন। আমার সাথে সাথে আপনারাও চাইলে করে রাখতে পারেন। ক, খ, গ, ঘ, উম, দেন হচ্ছে চ, ছ, জ, ঝ, ইয়, দেন হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, দেন হচ্ছে ত, থ, দ, ধ, দন্তন্য, দেন হচ্ছে প, ফ, ব, ভ, ম। এই হচ্ছে বর্গীয় টোটাল বর্ণ 25টা। এখন এই 25টা বর্ণের মধ্যে, এই 25টা বর্ণের মধ্যে এই প্রথম 2টাকে বলা হতো অঘোষ। প্রথম 2টাকে কি বলা হতো বলেন? প্রথম 2টাকে বলা হতো অঘোষ, পরের 3টাকে বলা হতো কি? ঘোষ। আবার এই ঘোষের মধ্যে এটা ছিল অল্প প্রাণ, এটা মহাপ্রাণ, এটা অল্প প্রাণ, এটা মহাপ্রাণ, আবার এটা হচ্ছে নাসিক্য। তো এইটা আমরা এখন কিভাবে শিখবো? আমরা এই অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ এগুলো আমরা আগে শিখছি। আমাদের এত ডিটেলস এখন এখানে জানার দরকার নেই। আপনি খালি এখানে এইটা মনে রাখেন কোনটা কত নাম্বার কলাম, দ্যাটস ইট। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, দ্যাটস ইট। খালি এইটুকু মনে রাখেন। ওকে, কোনটা কত নাম্বার কলাম, 1, 2, 3, 4, 5, কোনটা কত নাম্বার কলাম, এইটুকু খালি মনে রাখেন। আর এর পাশে আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে 5 নাম্বার কলামটা কিন্তু নাসিক্য বর্ণ। 5 নাম্বার কলামটা কি বলেন? নাসিক্য বর্ণ। এখন টোটাল নাসিক্য বর্ণ কিন্তু আমরা শিখেছিলাম এই 5টার সহ আরো 2টা, একটা হচ্ছে চন্দ্রবিন্দু, একটা হচ্ছে অনুস্বর। তো চন্দ্রবিন্দুর কারণে তৎসম স্বর মানে ব্যঞ্জন সন্ধিতে কোনো প্রভাব বিস্তার করে না, কারণ তৎসম সন্ধিতে মানে তৎসম শব্দের মধ্যে সাধারণত চন্দ্রবিন্দু থাকে না। লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে চন্দ্রবিন্দু থাকলে সাধারণত সেটা বাংলা শব্দ হয়। তো এই কারণে চন্দ্রবিন্দুর প্রভাবটা এখানে আসবে না, অনুস্বরটা আসবে। আমরা এখানে অনুস্বরটাও লিখে রাখবো এই নাসিক্যর বরাবরে, কারণ অনুস্বরটাও নাসিক্য বর্ণের মধ্যে। দ্যাটস ইট। এইটা আপনার যদি ছকটা মাথায় থাকে, আপনি 3টা নিয়ম খুব চমৎকার ভাবে শেষ করতে পারবেন। আসলে নিয়ম নাম্বার 1 লিখেন। নিয়ম 1, নিয়ম 1। আসেন, নিয়ম 1 কি? ঠিক আছে, জোস একটা ক্লাস, জোস একটা ক্লাস হবে। আসেন, নিয়ম 1 একই লিখেন, 3 = 1, শেষ। এটা হচ্ছে নিয়ম নাম্বার 1। নিয়ম নাম্বার 1 কি হচ্ছে? 3 = 1। এখন কোশ্চেন হচ্ছে ভাই 3 = 1 মানে কি? আমার পরীক্ষার হলে কিন্তু সন্ধিবদ্ধ শব্দটা দেয়া থাকবে, সেটা থেকে আমাকে বিচ্ছেদ করতে হবে। সন্ধি বিচ্ছেদ দেয়া থাকবে না, যে যেটা থেকে আমাকে সন্ধিবদ্ধ শব্দ তৈরি করতে হবে। আমার পরীক্ষার হলে সন্ধিবদ্ধ শব্দটাই দেয়া থাকবে, যেটার বিচ্ছেদ কি এটা জানতে চাইবে। তা আমি বলতেছি 3 থাকলে 1 হবে। অর্থাৎ কোন সন্ধিবদ্ধ শব্দের মধ্যে যদি এটা থাকে যে গ, জ, ড, দ, ব, এটা থাকে, তাহলে তার পরিবর্তে কি হবে? ক, চ, ট, ত, প, দ্যাটস ইট। এটা হবে। কথা কি ক্লিয়ার? আসুন আমরা যেমন উদাহরণ দেখি। যেমন মনে করেন আমি বললাম দিগন্ত, যেমন মনে করেন আমি বললাম দিগন্ত। ওকে, মনে করেন দিগন্তের সন্ধি বিচ্ছেদ কি এটা জানতে চাইছে পরীক্ষায়, আমি জানি না, দরকার নেই আমার জানার। আপনি খালি চিন্তা করেন 3 আছে, এই যে দেখেন গ আছে, গ আছে মানে কি 3 আছে, তাহলে 3 থাকলে কি হবে? 1 বসবে। তাহলে 3 এর পরিবর্তে 1 বসবে, তাহলে গ থাকলে কি হবে? ক বসায় দেন, শেষ। তার মানে দিক
যোগ অন্ত, দিগন্ত, কাহিনী খালাস, শেষ। আর কোনো ঝামেলা নাই। কনসেপ্টটা কি ক্লিয়ার? আর কোনো ঝামেলা নাই। আসেন আরো উদাহরণ দেখাই। যেমন মনে করেন আমি বললাম যে ডুবন্ত, খেয়াল করেন ডুবন্ত, এই যে দেখেন ব আছে, তাহলে ব আছে, এই যে ব থাকলে কি হবে? প হবে, বসাই দেন। ব থাকলে প হবে, বসাই দেন। তাহলে ব এর জায়গায় প বসাই দেন। ডুব যোগ অন্ত, ডুবন্ত, দ্যাটস ইট, শেষ। কাহিনী খালাস। মোট কথা হচ্ছে শুধুমাত্র আপনি দেখবেন যে এই 3 আছে কিনা। যদি 3 থাকে তাহলে 3-এর পরিবর্তে 1 বসাই দিবেন, কাহিনী খালাস। আর কোনো ঝামেলা নাই। কথা কি ক্লিয়ার? চলেন আমরা আরো কিছু উদাহরণ দেখি। এরকম এরকম আরো কিছু উদাহরণ দেখি যে 3 আছে এবং এর পরিবর্তে জ হইতেছে। এরকম আরো কিছু উদাহরণ দেখি। যেমন মনে করেন আমি বললাম যে সরানুন, যেমন মনে করেন আমি বললাম কি সরানন। ওকে ফাইন। তাহলে এবার খেয়াল করেন যে ডয় বিন্দু র আছে, এখানে একটা কথা আছে। এই ডয় বিন্দু র, এই যে ডয় বিন্দু র, এই ডয় বিন্দু র এর অবস্থানটা কোথায়? এই ডয় বিন্দু র অবস্থান কিন্তু এই ড এর পরে, হ্যাঁ, অর্থাৎ ড, এই ড এর পরেই হচ্ছে ডয় বিন্দু র এর অবস্থান। আবার এই যে ঢ, এই ঢ এর পরেই হচ্ছে ঢয় বিন্দু র এর অবস্থান। ঠিক আছে? এটা যারা আমার প্রথম ক্লাস করেছেন বা দ্বিতীয় ক্লাস করেছেন ব্যঞ্জন ধ্বনির, তারা তাদেরকে এই জিনিসটা আমি বুঝাই দিয়েছিলাম যে ডয় বিন্দুর স্থানটা হচ্ছে ড এর পরে, ঢয় বিন্দুর স্থানটা হচ্ছে ঢ এর পরে, এবং অভিধানেও কিন্তু এদের স্থানটা এই ড এর সাথে বা ঢ এর সাথে। তার মানে ডয় বিন্দু র মানে ডয়, অ্যাকচুয়ালি ডয় বিন্দু র মানে কি? অ্যাকচুয়ালি ড। তাহলে এবার খেয়াল করেন ডয় বিন্দু র আছে, তাহলে কি হবে? এটার পরিবর্তে ট বসবে, দ্যাটস ইট, বসাই দেন। তাহলে ট, ডয় বিন্দু র আছে, কি বসবে? ট বসাই দিবেন। তাহলে এবার দেখেন শর্ট, ডয় বিন্দু র জায়গায় আমি ট বসাই দিলাম, বাকি কি আছে? এই যে এইটুক আনন, তাহলে শর্ট যোগ আনন, সরানন, শেষ। কনসেপ্টটা কি ক্লিয়ার? শর্ট যোগ আনন, সরানন, শেষ। আমি যদি বলি, মনে করেন আমি বললাম যে বাগদান, হ্যাঁ, খেয়াল করেন, মনে করেন প্রশ্ন আসলো বাগদান। ওকে ফাইন, বাগদান। ওকে, তাহলে বাগদান আসছে। এবার খেয়াল করেন এই যে গ আছে, গ, হ্যাঁ, গ আছে। তাহলে এবার দেখেন এই যে গ আছে, গ থাকলে কি হবে? গ থাকলে তার পরিবর্তে ক বসবে, অর্থাৎ 3 থাকলে কি হবে? 1 বসবে, ব্যাস। 3-এর পরিবর্তে 1 বসায় দেন, তাহলে বয়াকার বা ক, বাক যোগ দান, বাগদান, শেষ। ঝামেলা খালাস। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই আপনি এই জায়গায় গ কে কেন ধরলেন? আপনি দ কে কেন ধরলেন না? আপনার মনে প্রশ্ন আসতে পারে, গ কে কেন ধরলেন? গ তো বুঝলাম এখানে আছে, তো দ তো আছে, আমি তো দ কে ধরতে পারতাম, আমি দ কে কেন ধরলাম না? উত্তরটা হচ্ছে আপনি দ কে ধরলে কোনো রিলেটেড কোনো অর্থ পাবেন না। যেমন দেখেন আমি দ কে ধরি, মনে করেন আমি দ কে ধরলাম, মনে করেন এটা আমি ধরলাম না, আমি দ কে ধরলাম। তো দ কে যদি ধরি, তাহলে এবার খেয়াল করেন দ এর পরিবর্তে কি বসবে? ত। দ এর পরিবর্তে কি বসবে? ত। এখানে আবার কথা আছে, এই যখন এটার পরিবর্তে কোনো কিছু এটা বসে, তো তখন হচ্ছে ত এর ব্যঞ্জন রূপটা বসে। ত এর ব্যঞ্জন রূপ মানে কি? ত এর ব্যঞ্জন রূপ মানে হচ্ছে খণ্ডত্ব, এইটা। তাহলে এবার খেয়াল করেন, তাহলে বয়কার বা গ আর দ এর পরিবর্তে খণ্ডত্ব, আর যোগ এই সরেয়া যোগ দন্তন্য, তাহলে সরেয়া যোগ দন্তন্য। এখন দেখেন, না এটার কোনো অর্থ হয়, না এটার কোনো অর্থ হয়। যদি আমরা দ কে ধরি তাহলে হয় বাগত যোগ আন। এখন বলেন, না বাগতের কোনো অর্থ আছে, না আনের কোনো অর্থ আছে, তাহলে এটা হবে? হবে না। সুতরাং আমাকে গ কেই ধরতে হবে। গ কে ধরলে আমি এই যে রিলেটেড এটা পাই, বিচ্ছেদটা পাই, বাগ যোগদান, বাগদান। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? একটু জানান। যেমন দেখেন আমি আরেকটা উদাহরণ দেখাই। যেমন মনে করেন জগন্নাথ, হ্যাঁ, না জগদীন্দ্র, খেয়াল করেন, যেমন মনে করেন জগদীন্দ্র। এখন দেখেন এই যে জগদীন্দ্র, এখানেও তো গ আছে, দ আছে। এখন কোনটা ধরলে আমি অর্থ পাবো সেটা আমাকে ধরতে হবে। এখানে যদি আপনি এখানে গ কে ধরছেন, কিন্তু এখানে যদি আপনি গ কে ধরেন তাহলে কি হবে? এখানে যদি গ কে ধরেন তাহলে এটা হবে হচ্ছে জক যোগ দিন্দ্র। এখন বলেন, না জকের কোনো অর্থ আছে, না দিন্দ্রর কোনো অর্থ আছে, সুতরাং এখানে আপনি গ কে ধরতে পারবেন না। সুতরাং এখানে আপনার কি ধরতে হবে? দ কে ধরতে হবে। তাহলে দ কে ধরলে দ এর পরিবর্তে খণ্ডত্ব বসবে, তার মানে এটা কি হয়ে যাবে? জগৎ যোগ ইন্দ্র, জগদীন্দ্র। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বলেন কোন কোশ্চেন? ভাই কখন হসন্ত হবে আর কখন হসন্ত হবে না? ভেরি গুড কোশ্চেন। একজন প্রশ্ন করছে, ভাই কখন হসন্ত হবে আর কখন হসন্ত হবে না? ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে, কোন ব্যঞ্জন সন্ধি? তৎসম ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে প্রথম শব্দের শেষে সর্বদা হসন্ত হবে, কাহিনী খালাস। তৎসম ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে প্রথম শব্দের শেষে, অর্থাৎ এই যে দেখেন এই যে দিক প্রথম শব্দের শেষে, এই যে ডুব প্রথম শব্দের শেষে, আবার দেখেন মানে প্রথম শব্দের শেষে সবসময় হসন্ত হবে। এই যে শর্ট প্রথম শব্দের শেষে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই তাহলে খণ্ডত্ব এখানে দেন নাই কেন? কারণ খণ্ডত্ব তো হসন্ত দেওয়া লাগে না, খণ্ডত্ব মানেই তয়ের হসন্ত রূপ।
এই জন্য খণ্ডত্বতে দেই নেই, কিন্তু এই যে বাক বললে এখানে আবার দিতে হবে, এই যে বাক যোগদান এখানে দিতে হবে। কথা কি ক্লিয়ার? তৎসম ব্যঞ্জন সন্ধির বিশ্লেষণের ক্ষেত্রে প্রথম শব্দের শেষে সবসময় হসন্ত বসবে। কনসেপ্ট ক্লিয়ার? এখন কি বুঝতে পারছেন? 1 নম্বর নিয়ম কি সবার ক্লিয়ার? 1 নম্বর নিয়ম নিয়ে কোনো ঝামেলা আছে? বলেন, 1 নম্বর নিয়ম নিয়ে কোনো ঝামেলা আছে? 1 নম্বর নিয়ম নিয়ে কারো কোনো ঝামেলা থাকলে বলেন আমাকে। অসংখ্য উদাহরণ আছে, আপনি যদি বলেন ভাই আরো কিছু উদাহরণ দেন, আসলে আরো উদাহরণ দিতে পারবো, আরো উদাহরণ দিতে বলবো। যদি বলি আমি সদানন্দ, খেয়াল করেন, যদি বলি আমি সদানন্দ, তাহলে এবার খেয়াল করেন এই যে দ আছে, তাহলে দ এর পরিবর্তে কি বসবে? খণ্ডত্ব বসবে, ব্যাস বসাই দেন। তাহলে সৎ যোগ আনন্দ, সদানন্দ, দ্যাটস ইট, শেষ। সৎ যোগ আনন্দ, সদানন্দ, শেষ। আমি যদি বলি বাগিশ, বাগাড়ম্বর, হ্যাঁ, আমি যদি বলি বাগিশ, খেয়াল করেন বাগিশ, তাহলে এবার বাগিশ যদি বলি তাহলে এখানে কি হবে? এই যে গয়ের জায়গায় ক বসে যাবে, হ্যাঁ, 3 থাকলে 1 হয়ে যাবে, তার মানে কি হবে? বাক যোগ বাকি যা আছে তাই, দ্যাটস ইট, ইস, তার মানে বাক যোগ ইস, বাগিশ, শেষ। কথা কি ক্লিয়ার? প্রথম শব্দের শেষে মানে খালি হসন্ত বসাই দিবেন, আর 3 থাকলে 1 বসাই দিবেন, কাহিনী খেলাস। সেলিম হোসেন ভাই হাত তুলেছেন, আনমিউট করেছি ভাই। ভাইয়া এই যে সদানন্দটা, এটা কি সদাযুক্ত আনন্দ করা যায় না? এটা নিয়ে দ্বিমত আছে। সদাযোগ আনন্দ, সদানন্দ এটাও হয়, সৎযোগ আনন্দ, সদানন্দ এটাও হয়। এখন দুইটার মধ্যে অপশনে সাধারণত দুইটি থাকে না, যদি দুইটি থাকে তাহলে সেক্ষেত্রে সৎযোগ আনন্দ এটা দেওয়াই না, সদাযোগ আনন্দ ওইটা দেওয়াই বেটার। মানে সদাযোগ আনন্দ ওইটাও হয়, আবারও বলি সদাযোগ আনন্দ ওইটাও হয়, আবার সৎযোগ আনন্দ এটাও হয়। 1 মিনিট লাইনে থাকেন, আপনাদেরকে লাইনে রেখে আমি দেখি কারেক্ট আনসারটা, বেস্ট আনসারটা কি হবে। ওকে, আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা মোবাইলের। যে কোনো সমস্যায় যেটা করি আমি সেটা হচ্ছে এখানে যাবেন, সদানন্দ সার্চ করবেন, সদানন্দ। ওকে, দেখেন পেয়ে গেছি। সদানন্দ কে? সদানন্দ হচ্ছে পরমাত্মা বা শিব, সর্বদা আনন্দময়, বুৎপত্তি কি? সৎযোগ আনন্দ। দেখছেন অভিধানে কি লেখা আছে? সৎযোগ আনন্দ। এই জন্য বেস্ট আনসারটা হচ্ছে সৎযোগ আনন্দ। যদি অপশনে সৎযোগ আনন্দ না থাকে সেক্ষেত্রে আপনি সদযোগ আনন্দ দিতে পারেন। কথা কি ক্লিয়ার? জি ভাই, থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড, হাত নামায় ফেলেন। ওকে, এরকম যত আছে, এরকম যত উদাহরণ আছে সব কিন্তু এখানে করা যাবে, ঠিক আছে? সলানন, সুবন্ত, সদুপায়, তদন্ত, কৃদন্ত, ঠিক আছে? কৃদন্ত কি? কৃতযোগন্ত, কৃদন্ত, সদুপায়, সৎযোগ উপায়, সদুপায়, সব এই এক নিয়মে করা যাবে, দ্যাটস ইট, শেষ। তাহলে এটা হচ্ছে নিয়ম নাম্বার 1। নিয়ম নাম্বার 1 কি তাহলে বলেন? 3 = 1, শেষ। নিয়ম নাম্বার 1 কি বলেন? 3 = 1, জোস টেকনিক। আসলে এবার নাম্বার 2 তে যাই, নিয়ম নাম্বার 2। আচ্ছা, নিয়ম নাম্বার 2 কি? নিয়ম নাম্বার 2 হচ্ছে 5 = ম। নিয়ম নাম্বার 2 কি ভাই? 5 = ম। অর্থাৎ আমরা প্রথম নিয়মে দেখছি যে যদি 3 এর কোনোটা থাকে তাহলে 3 এর জায়গায় 1 বসাই দিব, আর এখন আমরা দেখতেছি যদি 5 এর কোনোটা থাকে তাহলে তার পরিবর্তে ম বসাই দিব, শেষ, বিচ্ছেদে আর কোনো কাজ নাই। যদি 5 এর কোনোটা থাকে তার পরিবর্তে ম বসাই দিব। আচ্ছা, যেমন কি ভাই? আসেন, যেমন আমরা দেখি, যেমন মনে করেন এই যে উম আছে, তো উম আছে যেহেতু, যেমন মনে করেন আমি বললাম দিন নির্ণয়, খেয়াল করেন, যেমন মনে করেন বললাম যে আল্লাহ 5 = না, দিন নির্ণয় হবে না। যেমন মনে করেন উম আছে, উম, ইয়, দন্ত ন, ম, তাহলে হচ্ছে মনে করেন অনুস্বর। আচ্ছা, এই যে খেয়াল করেন দিন নির্ণয় হবে না, ওটা হচ্ছে 5 আছে। আচ্ছা, ওটার উদাহরণটা একটু পরে দিচ্ছি। যেমন মনে করেন সংবাদ, খেয়াল করেন সংবাদ, এই যে দেখেন অনুস্বর আছে, তাহলে অনুস্বর মানে কি? এই যে 5, অনুস্বর মানে কি? 5 এর কলামে, তাহলে 5 এর পরিবর্তে কি বসবে? ম বসে যাবে, তাহলে বসাই দেন সম, আর লাস্টে একটা হসন্ত, তাহলে সংযোগ বাদ, সংবাদ, শেষ। আমি যদি বলি অহংকার, তাহলে এবার খেয়াল করেন অনুস্বর আছে, তাহলে অনুস্বর মানে কি? 5, তাহলে 5 এর পরিবর্তে কি বসবে? ম বসে যাবে, বসায় দেন ম। তারপরে হচ্ছে অহং, তাহলে কারেক্ট আনসার হবে হচ্ছে অহং যোগকার, অহংকার, শেষ। আমি যদি বলি সন্তাপ, খেয়াল করেন, আমি যদি বলি সন্তাপ, তাহলে এবার খেয়াল করেন দন্তন্য আছে, এই যে দন্তন্য, দন্তন্য থাকলে কি বলবে? কি বসবে? তার পরিবর্তে ম বসে যাবে, তাহলে বসায় দেন সংযোগতাপ, সন্তাপ। যদি বলি আমি সংশয়, তাহলে এবার খেয়াল করেন অনুস্বর আছে, তাহলে অনুস্বরের পরিবর্তে কি বসবে? সংযোগশয়, সংশয়, ঠিক আছে? যদি বলি আমি সন্ধান, তাহলে এবার খেয়াল করেন সন্ধান, দন্তন্য আছে, তাহলে দন্তনের পরিবর্তে কি বসবে? ম বসবে, তাহলে বসায় দেন সংযোগধান, সন্ধান। কনসেপ্ট ক্লিয়ার?
তো এরকম যা আছে সবগুলা মিলবে, কোনো সমস্যা নেই, এরকম যা আছে সব মিলবে। যদি বলি সংরক্ষণ, সংযোগ, রক্ষণ, সংরক্ষণ, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে 5 থাকলে কি হবে? 5-এর পরিবর্তে ম বসে যাবে। বলেন 5 থাকলে কি হবে? 5-এর পরিবর্তে ম বসে যাবে, শেষ। 2 নম্বর নিয়মটা যদি আপনি না বুঝে থাকেন তাহলে 3 নম্বর নিয়ম বুঝবেন না। এই জন্য 2 নম্বর নিয়মটা আবারও বলছি, বুঝতে পারছেন কিনা? 2 নম্বর নিয়ম যদি না বুঝে থাকেন তাহলে 3 নম্বর নিয়ম বুঝবেন না। সুতরাং 2 নম্বর নিয়ম বোঝাটা জরুরি। 2 নম্বর নিয়মটা কি বুঝতে পারছেন? যদি সন্ধিবদ্ধ শব্দের মধ্যে উম, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম এবং অনুস্বর এইটা থাকে, অর্থাৎ 5 থাকে, তাহলে তার বিচ্ছেদের সময় কি করব? তার পরিবর্তে ম বসাই দিব, শেষ। সংবাদ, অহংকার, সংশয়, সন্তাপ, সন্ধান সবকিছুর ক্ষেত্রে আমরা দেখতেছি কি হয়েছে, ওই 5 নম্বর কলমের কোনটা আসছে, আমরা তার পরিবর্তে ম বসাই দিয়েছি, শেষ। বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে 2 নম্বরটা ক্লিয়ার, 2 নম্বর রুলস ক্লিয়ার। এবার শুনে আমরা 3 নম্বর রুলসে যাই। 2 নম্বর রুলস ক্লিয়ার না থাকলে 3 নম্বর রুলস ক্লিয়ার হবে না, আবারও বলে দিই। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর রুলস, নিয়ম নাম্বার 2 এটা, হ্যাঁ, 5 ইকুয়াল টু ম। এবার সেই নিয়ম নাম্বার 3, নিয়ম নাম্বার 3 হচ্ছে 5-5 ইকুয়াল টু 1-5। হ্যাঁ, 5-5 ইকুয়াল টু 1-5 মানে কাহিনী কি? কাহিনী হচ্ছে যদি একটা 5 থাকে তাহলে তার পরিবর্তে ম, কিন্তু 2টা 5 থাকলে প্রথম 5-এর পরিবর্তে বসবে 1 আর দ্বিতীয় 5 অপরিবর্তনীয় থাকবে। আবারও বলছি, প্রথম 5-এর পরিবর্তে বসবে 1 আর দ্বিতীয় 5 অপরিবর্তনীয় থাকবে। চলেন আমরা কিছু উদাহরণ দেখি। এইবার হচ্ছে এই যে দিং নির্ণয়, খেয়াল করেন, এইবার হচ্ছে এই যে দিং নির্ণয়, এই বানানটা এখন আসবে, কারণ এটাও দেখেন 5, এটাও দেখেন 5, এই জন্য এটা আগের বার বলি নেই। খেয়াল করেন, এটাও 5, এটাও 5, দেখছেন? দন্তন্য এবং ও দুইটাই 5-5। তো 5-5 থাকলে প্রথম 5-এর পরিবর্তে কি বসবে? 1 বসে যাবে। তাহলে উমর পরিবর্তে কি বসবে? 1 বসে যাবে, মানে ক। তাহলে এবার বসায় দেন, তাহলে উমর পরিবর্তে ক বসায় দেন, দিক, শেষ। আর বাকি যা আছে বসায় দিবেন, কারণ এই 5 তো আর পরিবর্তন হবে না, এই 5 5-এর জায়গায় বসে যাবে। তার মানে কি? দিক যোগ নির্ণয়, দিং নির্ণয়, শেষ। কনসেপ্টটা কি ক্লিয়ার? দিক যোগ নির্ণয়, দিং নির্ণয়, বুঝতে পারছি? চলেন আরো দেখি। যেমন মনে করেন আমি বললাম তন্মধ্যে, আমি যদি বললাম মনে করেন তন্মধ্যে, তাহলে দেখেন দন্তন্য ম, এই যে দেখেন দন্তন্য ম, তার মানে কি দুইটাই 5-5। এখন 5-5 থাকলে কি হবে? প্রথম 5-এর পরিবর্তে বসবে কি? খণ্ডত্ব। দ্বিতীয় 5-এর পরিবর্তে কি বসবে? দ্বিতীয় 5-এর পরিবর্তে বসবে হচ্ছে মানে যা আছে তাই, দ্বিতীয় 5-এর পরিবর্তন হবে না। তাহলে প্রথম 5-এর পরিবর্তে অর্থাৎ দন্তন্য পরিবর্তে হবে ম, ব্যাস বসায় দেন। তার সরি, দন্তন্য পরিবর্তে হবে খণ্ডত্ব, তাহলে বসায় দেন তৎ যোগ মধ্যে, তন্মধ্যে, দ্যাটস ইট, শেষ। তৎ যোগ মধ্যে, তন্মধ্যে, দ্যাটস ইট, শেষ। আর কোনো ঝামেলা নাই। যেমন আসেন বাংময়, আমি যদি বলি বাংময়, হ্যাঁ, বাংময়, খেয়াল করেন বাংময়, যে উম আছে ম আছে, উম আছে ম আছে, দুইটাই কি 5-5। তাহলে 5-5 থাকলে কি হবে? প্রথম 5-এর পরিবর্তে বসবে ক, তাহলে মানে প্রথম 5-এর পরিবর্তে বসবে 1, তাহলে উম থাকলে বসবে 1, তার মানে কারেক্ট আনসার কি হবে? বাং হয়ে যাবে বাক, আর ময়ের জায়গায় ময় যা আছে তাই বসে যাবে, দ্যাটস ইট, শেষ। তাহলে দিং নির্ণয়, তন্মধ্যে, বাংময়, জিনিসগুলো কি ক্লিয়ার? সবাই কি বুঝছেন? আবার দেখেন, যদি বলি আমি মৃন্ময়, খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে, হ্যাঁ, যদি বলি আমি মৃন্ময়, এই যে দেখেন দন্তন্ময় ম, তাহলে দন্তন্য পরিবর্তে কি বসবে? খণ্ডত্ব, দ্যাটস ইট। তার মানে কি মৃৎ যোগময়, মৃন্ময়, খালাস, শেষ। বুঝতে পারছি? এখন বলেন ক্লিয়ার কিনা, বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আরো কিছু উদাহরণ দেখাবো? সবাই কি ক্লিয়ার? আরো কিছু উদাহরণ লাগবে? আসলে আরেকটা উদাহরণ দিই। যেমন মনে করেন আমি বললাম জগন্নাথ, হ্যাঁ, মনে করেন আমি বললাম জগন্নাথ। এখন জগন্নাথের মধ্যে দেখেন 9 ন আছে, 9 ন আছে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, ভাই আমি 9 নকে কেন ধরবো? আমি 9 নকে কেন ধরবো? আমি তো ধরবো এই যে গ আছে, 1 নম্বর নিয়ম ধরবো আমি। আমি ধরবো 1 নম্বর নিয়ম, গ থাকলে ক হবে, 3 থাকলে 1 হবে। তো আসেন ধরেন, আপনি দেখেন মিলে কিনা। তাহলে গ আছে, গ থাকলে 1 হবে, মানে 3 থাকলে 1 হবে, এই নিয়ম যদি ধরেন, তাহলে গ এর পরিবর্তে ক বসায় দেন, তারপরে যোগ যোগ 9 9 1 অর্থ। এখন দেখেন কিছু হইলো না? এটার কোনো অর্থ আছে না? এটার কোনো অর্থ আছে? দুটোর একটা অর্থ নাই। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে এইটাই ফলো করতে হবে, নিয়ম নাম্বার 3ই ফলো করতে হবে। সেই কারণে নিয়ম নাম্বার 3 কি হবে? তাহলে এই যে জ গ এবং 2টা ন আছে, 2টা ন মানে এইটা, তাহলে প্রথম নয়ের পরিবর্তে বসবে খণ্ডত্ব, বসায় দেন জগৎ, দ্বিতীয় ন অপরিবর্তিত, তার মানে নাথ, জগৎ যোগ নাথ, জগন্নাথ, শেষ। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? নিয়ম 3টা রিপিট করেন। আচ্ছা, হাসান ভাই বলছে নিয়ম 3টা রিপিট করেন। নিয়ম 3তে বলা হয়েছে যে
2 নম্বর নিয়মে আমরা বলেছিলাম যে 5 থাকলে তার পরিবর্তে ম বসে। 3 নম্বর নিয়মে আমরা বলেছি যে 2টা 5 থাকলে, মানে মনে করেন উমর সাথে দন্তন্য আছে, বা উমর সাথে ম আছে, বা মূর্ধন্যের সাথে ম আছে, বা দন্তনের সাথে ম আছে, বা অন্য কোনোটা আছে, হ্যাঁ, অর্থাৎ 2টা 5 আছে, তাহলে 2টা 5 থাকলে প্রথম 5-এর পরিবর্তে হবে 1, মানে প্রথম 5টা ওই বর্গের পরিবর্তন অনুসারে হবে। যদি উম থাকে তাহলে 1 ক হবে, ইয় থাকলে চ হবে। তারপর হচ্ছে এই যে দন্তন্য থাকলে, মানে মূর্ধন্য থাকলে ত হবে, দন্তন্য থাকলে ত হবে, ম থাকলে প হবে। তাহলে এটা হচ্ছে প্রথম 5-এর পরিবর্তন। দ্বিতীয় 5টা অপরিবর্তনীয় থাকবে। এই যে দেখেন দিন নির্ণয়, উম ছিল, উমর পরিবর্তে ক বসাই দিয়েছি, শেষ। আর বাকি যে আছে সব বসাই দিয়েছি। নির্ণয় মৃন্ময়, মূর্ধন্য দন্তন্য ম, দুটি কিন্তু 5-5। দেখেন এই যে দন্তন্য ম দুটি 5-5। তো 5-5 থাকলে কি হবে, প্রথম যে দন্তন্য এটার পরিবর্তে কি বসবে, 1 বসে যাবে। তাহলে দন্তন্যের 1 কি বলেন, খণ্ডত্ব। এই যে খণ্ডত্ব বসাই দিয়েছি, তাহলে মৃৎযোগময় মৃন্ময়, শেষ। তন্মধ্যে বাংময় জগন্নাথ সব এক সিস্টেম। বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি এবার বলবো। আশা করি কোশ্চেন নাই। এবার আসেন আপনাদেরকে 2-1টা ওয়ার্ড আছে একটু প্যাচের, সেগুলো একটু দেখাই। যেমন যেমন মনে করেন সম্মান। এই যে দেখেন সম্মান, একটু খেয়াল করেন। সম্মান ওয়ার্ডটার মধ্যে কিন্তু দেখেন ময় ম আছে, মানে দুইটাই 5। এখন সেই হিসাবে কিন্তু হওয়ার কথা ছিল সব, কারণ প্রথম ময়ের পরিবর্তে 1, তার মানে হওয়ার কথা ছিল সব যোগ মান। কিন্তু অ্যাকচুয়ালি সপের কিন্তু কোনো অর্থ নাই, আছে নাই। তো এক্ষেত্রে এই জন্য আপনার এইটা, এই সম্মানের ক্ষেত্রে এটা হবে না। কথা কি ক্লিয়ার? এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে হচ্ছে, এক্ষেত্রে আপনি যদিও 5-5 আছে, বাট 5-5-এর রুলস ফলো করলে আপনার প্রথমে ওই সবটা, যে এটার কোনো অর্থও না, এটার কোনো উপসর্গও না, কিছুই হচ্ছে না, এই কারণে এটা হবে না। এটাকে তখন আমার 2 নম্বর রুলস দিয়ে একটু চেক করতে হবে যে 2 নম্বর রুলস দেওয়া হয় কিনা, অর্থাৎ 5 = ম, এই রুলস দেওয়া হয় কিনা। তো দেখবেন 2 নম্বর রুলস অ্যাপ্লাই করলে এটা হয়। যেমন এই যে 5 মানে হচ্ছে ম আছে, তো এই ম এর পরিবর্তে আমরা, মানে 5 থাকলে, অর্থাৎ 5-এর মধ্যে এটা আছে, যেহেতু ম আছে, তাহলে এটা থাকলে আমরা কি বসাবো, মই বসাবো। তার মানে এটা কি হবে, সংযোগ মান সম্মান। ওকে, সম্মান কি হবে, সংযোগ মান সম্মান। এক্ষেত্রে কিন্তু আপনি সবযোগ মান দিলে বরং এটা ভুল হবে, সংযোগ মান সম্মান এটা হবে। আমি কি বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, এরকম আরো আছে। যেমন মনে করেন সন্ন্যাসী, যেমন মনে করেন সন্ন্যাসী বা সন্ন্যাস। এখন সন্ন্যাস ওয়ার্ডের মধ্যে দেখেন এই যে 2টা ন আছে। 2টা ন মানে কি, 2টা ন মানে হচ্ছে এই যে প্রথম নয়ের পরিবর্তে খণ্ডত্ব। তখন আপনার একটা প্রশ্নের লজিক আসতে পারে যে ভাই এক্ষেত্রে তো সৎ দিলে অর্থ হয়, যেমন সৎ দিবেন, সৎ যোগ দ্বিতীয় নাশ, তো সৎ যোগ নাশ সন্ন্যাস, তো এটা তো অর্থ হয়। সতের তো অর্থ আছে, নাশ এটারও অর্থ আছে, নাশ মানে বেশ, মানে বিস্তীর্ণ বা ছড়িয়ে আছে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে সতের অর্থ আছে, নাশের অর্থ আছে, তাহলে এটার সন্ধি বিচ্ছেদ সৎযোগ নাশ হবে না, এটাও ভুল। এটার কারেক্ট আনসার হবে সংযোগ নাশ সন্ন্যাস, এটাও হবে সংযোগ নাশ সন্ন্যাস, এটা হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন এটা সন্ধি বিচ্ছেদ হয়, এটা সন্ধি বিচ্ছেদ হয়, কিন্তু এটা লজিক্যাল, এটা অর্থের দিক দিয়ে লজিক্যাল। ওকে, নাশ মানে হচ্ছে যিনি গ্রহণ করেছেন। হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে কি গ্রহণ করেছেন, সমান পারদর্শিতা গ্রহণ করেছেন। সন্ন্যাসী মানে সবকিছু থেকে তিনি, মানে আলটিমেটলি সবকিছু থেকে তিনি কি, মানে সংসার সমাজ ধর্ম সবকিছু থেকে তিনি মানে ওটা কি বলে, মোহ মায়া সব ত্যাগ করে তিনি হচ্ছে একাকিত্বকে গ্রহণ করেছেন, তিনি হচ্ছে স্রষ্টার ডাককে গ্রহণ করেছেন। ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝতে পারছেন? তো এখানে কিন্তু যে ব্যক্তি সৎ তিনি গ্রহণ করেছেন এটা বুঝাচ্ছে না, বুঝাচ্ছে যে সবকিছু ত্যাগ করে তিনি গ্রহণ করেছেন। এই কারণে সংযোগ নাশ এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সৎযোগ নাশ এটা অভিধানে দেওয়া নাই, কারেক্ট আনসার দেওয়া আছে সংযোগ নাশ সন্ন্যাসের সন্ধি বিচ্ছেদ। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে এই জন্য এই 2টা ওয়ার্ড একটু আলাদা, এই 2টা ওয়ার্ড একটু মাথায় রাখতে হবে, তাহলেই হবে। ওকে, তাহলে সংযোগ মান সম্মান আর সংযোগ নাশ সন্ন্যাস, এই 2টা ওয়ার্ড কিন্তু 5-5-এর নিয়ম দিয়ে হলেও আমরা 3-এর নিয়ম দিয়ে মিলাবো। আশা করি ক্লিয়ার। ওকে, তো 1 2 3 ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? 1 2 3-এর মধ্যে কারো কোনো কোশ্চেন? 1 2 3-এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আশা করি নাই। যদি কোশ্চেন থাকে, আচ্ছা ওকে, আশিক মাহমুদ ভাই হাত তুলছে, ওয়েট। হ্যাঁ আশিক ভাই আনমিউট করেছি। হ্যাঁ ভাইয়া, আমি এক জায়গায় দেখছিলাম আর কি যে সিংহ আর
হিংসা, এই দুইটা একটু ব্যতিক্রম, এই দুইটা নিয়ে যদি একটু বলতেন। সিংহ এটা হচ্ছে সিম যোগ হ, আর হিংসা এটা হচ্ছে হিমস যোগ আ, মানে এটা হচ্ছে প্রত্যয়সাধিত অ্যাকচুয়ালি, বুঝতে পারছেন? আর এক জায়গায় দেখার কথা না, এটা অ্যাকচুয়ালি একটা বইয়ে থাকার কথা, আমি জানি। সো আলটিমেটলি এটা তো প্রফেসর বা জর্জের বইতে এগুলো দেয় না সাধারণত, বিস্তারিত পাই নাই আমি। আলটিমেটলি এই বই এগুলো হচ্ছে হিমস যোগ আ, এটাই কারেক্ট। আর সিংহ হচ্ছে সিম যোগ হ, সিংহ, বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। ওকে ফাইন, ওকে ফাইন, পরের পয়েন্টে যাই, আসেন আমরা পরের পয়েন্টে যাই। আমরা চলে যাবো 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টের জন্য আমাদের এটা দরকার নাই, 4 নম্বর পয়েন্টের জন্য আমাদের এগুলো দরকার নাই, 1 2 3 এর জন্য আমাদের শুধু এটা দরকার ছিল। ওকে 4 5 6 এই তিনটার জন্য আমাদের কোনো কিছু দরকার নাই। এটা কি লিখছেন? সন্ত্রাস। সন্ত্রাস বানান তো এভাবে না, সন্ত্রাস বানানটা তো হচ্ছে এভাবে, সন্ত্রাস বানানটা তো এভাবে, এইভাবে, এই যে এইভাবে সন্ত্রাস, সরি সন্ত্রাস এইভাবে, হ্যাঁ। তো এই সন্ত্রাসের ক্ষেত্রে দন্তন্য আছে, তো এই ক্ষেত্রে কি করবেন, এটা হচ্ছে এই যে ম, ম বসাই দিবেন, কারণ এটা তো আপনার 5 নম্বর রুলস না, মানে 3 নম্বর রুলস না, এটা তো 2 নম্বর রুলস এর মধ্যে পড়ছে। কারণ দন্তনের সাথে তয়রা ফলা আছে, দন্তনের সাথে তয়রা ফলা তো আর ম না, মানে 5 নম্বর রুলস না, 5 5 না, এটা তো হচ্ছে এটা 5 আর এটা হচ্ছে মনে করেন 1, কথা কি ক্লিয়ার? তো এই কারণে এটা হচ্ছে ওই 2 নম্বর রুলস যেটা, সেটা হচ্ছে 5 ইকুয়াল টু ম, ওই নিয়মে পড়বে, কথা বুঝতে পারছেন? 2 নম্বর নিয়ম যেটা, যে 5 ইকুয়াল টু ম ওই নিয়মে পড়বে, তো ওই নিয়ম হচ্ছে সংযোগ ত্রাস, সন্ত্রাস, কথা কি ক্লিয়ার? মানে ত্রাসের সমান সন্ত্রাস, বুঝতে পারছেন? ওকে ফাইন, আশা করি আপনি বুঝতে পারছেন। এবার আসেন আমরা চলে যাব 4 নম্বর নিয়মে। ওকে 4 নম্বর নিয়মটা কি? খুবই সহজ, 4 নম্বর নিয়মটা খুবই সহজ, আসেন 4 নম্বর নিয়ম কি? 4 নম্বর নিয়ম হচ্ছে, এতক্ষণ আমরা দেখছি যে 5 5 থাকলে কি হয়, 5 5 মানে কি, দুইটা যুক্ত, মানে দুইটা নাসিক্য ব্যঞ্জন যুক্ত থাকলে কি হয়, এটা আমরা এতক্ষণ দেখছি। নাসিক্য ব্যঞ্জন, এই যে নয় ন অথবা ময় ম অথবা উম উমম অথবা মূর্ধন্য ম, মানে সবকিছু কি নাসিক্য, নাসিক্য যুক্ত থাকলে কি হবে। আর এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন থাকলে কি হবে, হ্যাঁ দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন থাকলে কি হবে, দ্বিত্ব ব্যঞ্জন থাকলে কি হবে। এখন দ্বিত্ব ব্যঞ্জন মানে কি সেটা হচ্ছে আগে আমাকে বুঝতে হবে। দ্বিত্ব ব্যঞ্জন মানে কি, মনে করেন কয় ক এটা আছে, অথবা দয় দ, অথবা লয় ল, অথবা ডয় ড, অথবা জয় জ, অথবা জয় জ, অথবা পয় প, হ্যাঁ এরকম মনে করেন কয় ক দয় দ লয় ল ডয় ড জয় জ পয় প, এইরকম যদি কোনো কিছু থাকে, তো সেক্ষেত্রে কি হবে, এই যে প্রথম যে ব্যঞ্জনটা, অর্থাৎ এই যে ক দ ল ড জ প, এই প্রথমটার পরিবর্তে বসবে হচ্ছে খণ্ডত্ব, প্রথমটার পরিবর্তে বসবে হচ্ছে খণ্ডত্ব অথবা দ, খণ্ডত্ব বা দ। এখন খণ্ডত্ব বসবে নাকি দ বসবে, এটা ডিপেন্ড করে বানানের নিয়ম অনুযায়ী। এটা কিসের উপর ডিপেন্ড করে, বানানের নিয়মানুযায়ী, দ্যাটস ইট, শেষ। আর বাকি বাকি কি আছে, বাকি কিচ্ছু নাই, যা আছে তেমনি বসে যাবে, শেষ, কথা কি ক্লিয়ার? ফলাযুক্ত শব্দগুলো কি দ্বিত্ব ব্যঞ্জন না, সবগুলো ফলাযুক্ত শব্দ কিন্তু আমরা দ্বিত্ব ব্যঞ্জন বলতে পারবো না। যেমন মনে করেন আমি বললাম তাম্র, এখন তাম্র, এখন ময়ের নিচে র ফলাযুক্ত হয়েছে, দ্বিত্ব ব্যঞ্জন মানে কি, মানে একই ব্যঞ্জনের ডাবল উচ্চারণ, তো এটা তো ময়ের সাথে র উচ্চারিত হচ্ছে, এটা যুক্ত ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন না। আমি কিন্তু যুক্ত ব্যঞ্জন বলি নাই, দ্বিত্ব ব্যঞ্জন বলছি, কথা কি ক্লিয়ার? দ্বিত্ব ব্যঞ্জন মানে একই ব্যঞ্জনের ডাবল উচ্চারণ, এরকম যদি কোনো কিছু থাকে, কথা কি ক্লিয়ার? হ্যাঁ ময় ম থাকলে হবে, যদি বলে ময় ম তাইলে হবে, যদিও ময় ম এই নিয়মের মধ্যে না, যদিও ময় ম এই নিয়মের মধ্যে না। ওকে আচ্ছা আমি আবার বলছি নিয়মটা, নিয়মটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন থাকলে, যেমন মনে করেন কয় ক দয় দ লয় ল ডয় ড জয় জ পয় প, এরকম কোনো কিছু থাকলে প্রথম যে ব্যঞ্জন, প্রথম ব্যঞ্জনের পরিবর্তে বসবে খণ্ডত্ব বা দ, প্রথম ব্যঞ্জনের পরিবর্তে কি বসবে, খণ্ডত্ব বা দ, ডিপেন্ড করে এটা বানানের নিয়ম অনুযায়ী কোনটা দিলে অর্থ হয়। আপনি একটু পরে দেখবেন, প্র্যাকটিস করতে গেলে একদম ক্লিয়ার হয়ে যাবেন, খণ্ডত্ব বসবেন দ বসবে, আপনি এমনি বুঝবেন। ওকে আর কোনো চেঞ্জ নেই, আর বাকি যে আছে সব বসে যাবে, নিজের মতো করে বসে যাবে। আচ্ছা চলেন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন মনে করেন প্রশ্ন আসলো জগদ্দল, মনে করেন প্রশ্ন আসলো জগদ্দল, জগদ্দল শব্দের সন্ধি বিচ্ছেদ কি, জগদ্দল শব্দের সন্ধি বিচ্ছেদ কি। এখন আসেন তাহলে দয় দ আছে, প্রথম দয়ের পরিবর্তে কি বসবে,
খণ্ডত্ব বা দ, কোনটা বসবে বলেন? কোনটা দিলে অর্থ হয় বলেন? জগৎ না জগৎ? দ না খণ্ডত্ব? 100% খণ্ডত্ব। আর বাকি যা আছে সব বসে যাবে। তার মানে কি জগৎ যোগ দ, জগৎ দ, শেষ শেষ। আমি যদি বলি উড্ডিন, খেয়াল করেন, আমি যদি বলি উড্ডিন, খেয়াল করেন, ড এ ড, দুইটা ড আছে, তাহলে প্রথম ড এর পরিবর্তে আমরা বসাবো খণ্ডত্ব বা দ, যে কোনো একটা। তাহলে আমরা বসাই দিই উদ যোগ দিন, উড্ডিন, শেষ। দ্যাটস ইট, কাহিনী খালাস। আমি যদি বলি মনে করেন বিপচ্চয়, হ্যাঁ আমি বললাম বিপচ্চয়, চয় চ আছে, যদিও চয় চ লিখে নেই, সমস্যা নেই, চয় চ আছে, তাহলে চয় চ থাকলে কি হবে? প্রথম চয়ের পরিবর্তে বসবে খণ্ডত্ব বা দ। এখন এখানে কি খণ্ডত্ব বসালে অর্থ হয় বলেন? বিপদ অর্থ হয় নাকি এই জায়গায় দ বসাইতে হবে? এই জায়গায় বসাইতে হবে দ। সো বিপদ যোগ চয়, বিপচ্চয়, শেষ, কাহিনী খালাস। আমি যদি বলি বিপদ জাল, আমি যদি বলি বিপদ জাল, তাহলে জয় জ আছে, তাহলে জয় জ থাকলে কি হবে? প্রথম জয়ের পরিবর্তে খণ্ডত্ব বা দ, কোনটা বসাইলে অর্থ হয়? অবশ্যই দ বসাইলে অর্থ হয়। তাহলে বিপদ যোগ বাকি যা আছে বসাই দেন, শেষ, বিপদ যোগ জাল, বিপদ জাল। কথা কি ক্লিয়ার? যদি বলি আমি উল্লাস, আসেন, যদি বলি আমি উল্লাস, তাহলে কি আছে? লয় ল আছে, তাহলে প্রথম লয়ের পরিবর্তে কি বসবে? খণ্ডত্ব বা দ। এখন এখানে কিন্তু আবার খণ্ডত্ব বসবে, উদ্যোগ লাস, উল্লাস, শেষ। বুঝতে পারছেন? খুব কঠিন ভাই, বলেন খুব কঠিন? খুব কঠিন নিয়ম, হ্যাঁ? ফরাজ ভাই হাত তুলেছেন, কি বলছে? উদ না উদ কোনটা বসে? ওকে, এটা একটা ভালো কোশ্চেন। আচ্ছা উত্তর দিচ্ছি, দাঁড়ান আগে ফারাজ ভাইয়ের কোশ্চেনটা নিয়ে নিন। হ্যাঁ ফারাজ ভাই আনমিউট করেছি। জি স্যার, এখানে কি দ্বিত্ব ব্যঞ্জন কোনো লিস্ট আছে নাকি যে কোনো যেমন এখানে যে আপনারা লিখছেন ক ক, দয় দ, লয় ল, ডয় ড, জয় জ, কয় ক, তাহলে খ খ দিলেও কি একই? কোনো লিস্ট নাই, কোনো লিস্ট নাই, যে কোনো দ্বিত্ব ব্যঞ্জন হইলে হইল, তবে আচ্ছা নাসিক্য ব্যঞ্জন হওয়া যাবে না। যেমন মনে করেন ময় ম, এটা হওয়া যাবে না, কারণ ময় ম ওই নাসিক্যর মধ্যে পড়ে যাবে। দন্ত নয় দন্ত না, এটা হবে না। মনে করেন দন্ত নয় দন্ত না, এটা হতে পারবে না। ময় ম, এটা হবে না। কয় ক, সরি, এটা হবে না, এটা হবে না। কেন? কারণ এগুলো সব নাসিক্যর মধ্যে পড়ে যাবে। বুঝতে পারছেন? নাসিক্য ছাড়া, নাসিক্য ছাড়া। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। ওকে ভাই, এটা কি সমীভবনের মধ্যে পড়ে? বজদার শব্দটা বলেছিলেন বাংলা ব্যঞ্জন, বদ যোগ জাত, বজদাত। হ্যাঁ কাইন্ড অফ দিস, এই নিয়মের মধ্যে পড়ে যায় বজদাত, বদ যোগ জাত, বজদাত। বুঝতে পারছেন? ওই সমীভবনের নিয়মের মধ্যে এটা বলে, এটার মধ্যে পড়ে, বলা যায় আর কি। ওকে ওকে ভাই, আশা করি আমাদের এই নিয়ম নিয়ে আর কোনো ঝামেলা নাই। ঝামেলা আছে? আশা করি নাই। তাহলে চলো 5 নম্বর নিয়ম আসেন। আমি 5টা নিয়ম, আমি 6টা নিয়ম পড়াবো। 6টা নিয়ম পড়ানোর পরে আমি 2 মিনিট সময় দিব। আপনারা বই খুলে, যার কাছে যেই বই আছে, আপনি যেই সন্ধি মন চায় আপনি সেই ব্যঞ্জন সন্ধি আমাকে কোশ্চেন করতে পারেন, নিজে ট্রাই করতে পারেন, আমি বিশ্লেষণ করে দিব এই 6টা নিয়মের মধ্যে দিয়ে। ওকে, আগে 6টা নিয়ম আমরা পড়ে ফেলি, আগে 6টা নিয়ম আমরা পড়ে ফেলি। মাইক্রোফোন, হ্যাঁ মাইক্রোফোন লাগাইতে মনে নাই, এবার লাগাইছি। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ ভালো কোশ্চেন। একজন প্রশ্ন করছিল স্যার উত নাকি উদ কোনটা দিব আমরা? উত নাকি উদ? আবার মনে করেন তৎ নাকি তদ কোনটা দিব আমরা? তৎ নাকি তদ কোনটা দিব আমরা? তো মনে রাখবেন এখানে বোথ অফ দেম দুইটাই রাইট, উত বা উদ দুইটাই রাইট, তৎ বা তদ দুইটাই রাইট, দুইটাই রাইট, বোথ অফ দেম দুইটাই রাইট। তবে মনে রাখবেন যদি উদ ব্যবহার করেন তাহলে নিচে হসন্ত দিতে হবে, উদ ব্যবহার করলে দিতে হবে না। তৎ ব্যবহার করলে নিচে হসন্ত দিতে হবে, তৎ খণ্ডত্ব ব্যবহার করলে দিতে হবে না। এখন প্রশ্নে যদি দুইটাই থাকে তখন কি হবে? মনে করেন আসলো উন্মুখ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আপনার প্রশ্নে আসলো, হ্যাঁ উন্মুখ, উন্মুখ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এখন দন্তময় ম আছে, দন্তময় মানে কি? 5-5, দন্ত ন 5 ম 5, তাহলে 5-5 থাকলে কি হবে? 1-5, 1-5 না? তাহলে প্রথম একের পরিবর্তে কি মানে 9-এর পরিবর্তে কি বসবে? 1 বসবে। 1 মানে কি? খণ্ডত্ব, কারণ এটা তবর্গীয়, তার মানে এটা হচ্ছে উদ যোগ মুখ, উন্মুখ, এই তো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তো এখানে কি আমি দ দিতে পারবো? খণ্ডত্ব এটা বেস্ট, বাট দ দিলেও হবে, কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন হচ্ছে যদি দুইটাই থাকে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে খণ্ডত্বটা হচ্ছে বেস্ট অ্যান্সার, যদি দুইটাই থাকে অপশনে। যদি দুইটা না থাকে তাহলে যেটা থাকবে সেটাই দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। মানে তৎ বা তদ দুইটাই রাইট, যেটা থাকবে সেটাই অ্যান্সার। যদি দুইটাই থাকে তাহলে খণ্ডত্বকে বেশি প্রেফারেন্স দিবেন। আবার উদ বা উদ দুইটাই রাইট, যেটা অপশনে থাকবে সেটাই দিবেন। যদি দুইটাই থাকে
তাহলে খণ্ডত্বকে বেশি প্রেফারেন্স দিবেন। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। ওকে ফাইন, এবার চলেন আমরা 5 নম্বর নিয়মে চলে যাই। আসেন 5 নম্বর নিয়মটা কি? পদ্ধতি কি হবে স্যার? পদ্ধতি কি হবে? পদ্ধতি এই যে পদ্ধতি এখন দেখবেন, পদ্ধতির নিয়মটা এখন পর্যন্ত আমরা পড়িনি, এখন পড়বো 5 নম্বর নিয়মে। 5 নম্বর নিয়মটা হচ্ছে যদি কোন শব্দের মধ্যে দয় ধ থাকে, কোন শব্দের মধ্যে কি থাকে? যদি দয় ধ থাকে, দয় ধ মানে কি? দ প্লাস ধ, এই তো। যদি কোন শব্দের মধ্যে দয় ধ থাকে তাহলে দয়ের পরিবর্তে সেটা বসবে খণ্ডত্ব বা দ, ডিপেন্ডস অন বাংলার নিয়ম অনুযায়ী খণ্ডত্ব বা দ বসবে। আর ধয়ের পরিবর্তে সেটা সবসময় হ বসবে। ধয়ের পরিবর্তে কি বসবে? হ বসবে। এটা টেকনিক। আসেন যেমন চলেন উদাহরণ দেখি। এই যে দেখেন পদ্ধতি, এটাই দেখেন পদ্ধতি। এখন পদ্ধতির ক্ষেত্রে দেখেন আমরা বলছি যে ধয়ের পরিবর্তে সবসময় হ বসবে, তার মানে ধতি এটা হয়ে যাবে হতি, এটা নিয়ে কোনো ডাউট নাই। ধতি হয়ে যাবে হতি, এটা নিয়ে কোনো ডাউট নাই। এখন এখানে খণ্ডত্ব বসবে নাকি দ বসবে? কোনটা দিলে অর্থ হয় বলেন? পথ এটা দিলে অর্থ হয়? ডেফিনেটলি না। সো কি বসবে? দ বসবে, কারণ পথ যোগ গতি পদ্ধতি শেষ। কনসেপ্ট ক্লিয়ার? আসেন এবার দেখেন, আমি যদি বলি উদ্ধার, আমি যদি বলি উদ্ধার, তাহলে এবার খেয়াল করেন ধার, ধার হয়ে যাবে হার, এটা কোনো ডাউট নাই, 100% কনফার্ম। কারণ কি? কারণ ভয়ের জায়গায় হ বসবে, তাহলে ধার এটা হয়ে যাবে হার। আর প্রথমে এখন এটা কি বসবে? দয়ের পরিবর্তে খণ্ডত্ব বসাবেন, এটা বেস্ট অ্যান্সার। খণ্ডত্ব যদি না দিয়ে আপনি উদ্যোগ হার দেন তাও হবে, কোনো সমস্যা নাই, তবে খণ্ডত্বটা হচ্ছে বেস্ট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এবার খেয়াল করেন উদ্ধার পদ্ধতি, বুঝতে পারছেন? এরকম যে আছে সব আপনি দয় ধর নিয়মে করতে পারবেন। বুঝতে পারছেন জিনিসটা? কোনো সমস্যা থাকলে বললেন। যেমন মনে করেন আমি বললাম তদ্ধিত, যেমন মনে করেন আমি বললাম তদ্ধিত। এখন তদ্ধিতের সন্ধি বিচ্ছেদ কি বলেন তো? তদ্ধিতের সন্ধি বিচ্ছেদ কি হবে দেখি বলেন। আমি বলবো না, দেখি বলেন, আপনারা বলেন। বলেন তদ্ধিতের সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন? তদ্ধিত সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন? তৎযোগ হিত তদ্ধিত, ভেরি গুড। তৎযোগ হিত তদ্ধিত, রাইট, ভেরি গুড। কারণ ধিত, ধিত হয়ে যাবে হিত, এই তো। ধয় রশ্মি হয়ে যাবে হয় রশ্মি, এটা তো কনফার্ম। এখন তারপরে কি হবে? এটা তদ দ, এটাও রাইট, ত খণ্ডত্ব এটাও রাইট, তো এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। তাহলে তৎযোগ হিত তদ্ধিত শেষ। বুঝতে পারছেন? তাহলে আমাদের 5 নম্বর নিয়ম খালাস। এবার আসেন 6 নম্বর নিয়ম। ওকে, এন্ড লাস্ট ওয়ান, 6 নম্বর নিয়ম এন্ড লাস্ট ওয়ান। এই 6টা নিয়ম দিয়া আপনি যে কোনো ব্যঞ্জন সন্ধি, যে কোনো ব্যঞ্জন সন্ধি, তৎসম ব্যঞ্জন সন্ধি আপনি বের করতে পারবেন। এবং মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হচ্ছে এই 6টা নিয়ম 2019 সাল পর্যন্ত আমি জানতাম না। 2019 সাল পর্যন্ত আমি সন্ধি অন্যরকম ভাবে পড়াতাম। 2019 সালে যখন অনলাইনে আমার ব্যাচ শুরু করি প্রথম, দ্বিতীয় ব্যাচে যখন আমি ক্লাস নেই, দ্বিতীয় ব্যাচের ক্লাস নেওয়ার সময় আমি মাঝখানে প্রায় 2 উইকস এর একটা গ্যাপ দিই। মানে ওদের সন্ধির যেদিন ক্লাস, আমি সন্ধির ক্লাসের আগে বলছিলাম যে ভাই আপনাদেরকে সন্ধির ক্লাসটার আগে আমি 2 সপ্তাহ একটা গ্যাপ নিব। আমি 2 সপ্তাহের গ্যাপে আমি সন্ধি নিয়ে, আমি খালি সন্ধি নিয়েই আমি পড়ে থাকবো। এই 2 সপ্তাহের গ্যাপে আমি এই 6টা টেকনিক বানাইছি। আবার এই 6টা টেকনিকের পাশাপাশি আরো কিছু জিনিস আছে, যেমন এখন পর্যন্ত আপনাদেরকে নিপাতনের সিদ্ধ এটা পড়াই নেই, নিপাতনের সিদ্ধ একটু পরে পড়াবো, এবং কেন এটা নিপাতনের সিদ্ধ প্রত্যেকটা ওয়ার্ডের বিশ্লেষণ আমি করছি এবং সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। ওকে, সো আই হোপ ভালো একটা জিনিস পাবেন। কি বলছে দীপ্ত ভাই? হাত তুলছে। ওকে দীপ্ত ভাই বলেন, আনমিউট করছি। আসসালামু আলাইকুম ভাই, আমি বলছিলাম যে উদ্ধৃত আর হচ্ছে গিয়ে উদ্ধত, এই দুইটার একটু আলোচনা। ওকে আসেন, ভেরি গুড, হাত নামায় ফেলেন। ওকে, 2টা ওয়ার্ড বলছে ভাই, একটা হচ্ছে উদ্ধত আর একটা হচ্ছে উদ্ধৃত। উদ্ধৃত, উদ্ধৃত, উদ্ধৃত। ওকে ফাইন। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ধ আর ত আছে, মানে দয় ধ আছে। তো দয় ধ থাকলে কি হবে? দয় ধ থাকলে ধয়ের পরিবর্তে হ বসবে। তো তার মানে কি? তার মানে ধত হয়ে যাবে হত, এটা নিয়ে তো কোনো ডাউট নাই। ওকে ফাইন। এরপরে এটার প্রথমে হচ্ছে আমরা বসাই দিব উদ। কেউ যদি এখানে বলে উদ্যোগ হত উদ্ধত, তাও হবে, কোনো সমস্যা নাই, বাট এটা বেশি কারেক্ট অ্যান্সার। এবার ছিল উদ্ধৃত। আমি দেখতেছি দয় ধ এর সাথে আবার রিকার আছে। তো রিকারটা কার সাথে? দয়ের সাথে না ধয়ের সাথে? ধয়ের সাথে। আমি জাস্ট এটা বলে রাখলাম, ধয়ের সাথে রিকার। ওকে ফাইন। তাহলে ধয়ের পরিবর্তে কি হবে? হ। তার মানে রিকারটা ধয়ের সাথে ছিল, এটা কার সাথে হবে?
হয়ের সাথে, তার মানে ধৃত এটা হয়ে যাবে ঋত, এটা তো কনফার্ম। ধৃতটা হয়ে যাবে কি ঋত, হ্যাঁ ধৃত এটা হয়ে যাবে কি ঋত। এখন আছেন প্রথমে কি হবে উদ্যোগৃত উদ্ধৃত অথবা উদ্যোগৃত যদি কেউ লেখে সেটাও হবে, কোনো সমস্যা নাই, তবে এটা বেস্ট অ্যান্সার। বুঝতে পারছি? দীপ্ত ভাই ক্লিয়ার? একদম ক্লিয়ার? ওকে। তালহা জুবাইর বলছে, হাত তুলছে, হ্যাঁ আনমিউট করেছি ভাইয়া, বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার এই যে আপনি বললেন উদ প্লাস হত এবং উদ্যোগ হত, এখন অপশনে স্যার দুইটাই থাকে, আমি বুঝবো কিভাবে যে ওরা কোনটা কারেক্ট অ্যান্সার হিসাবে নেবে? আমি নিজে স্যার পরীক্ষায় এরকম পাইছি, পরীক্ষা দিতে গিয়ে। এখন আমি বুঝি নাই, আবার বলেন প্রশ্নটা, আবার বলেন। আর পরীক্ষার হলে দুই রকমের অপশনই থাকে, আপনি যে দুইটা বললেন না যে উদ প্লাস হত এবং উদ্যোগ হত, এই দুইটাই ছিল, মানে আমি উদ্যোগ হত দিয়ে আসছি। এখন স্যার আমি এটা এটা শিওর হব কিভাবে যে ওরা এইটাই নিবে বা এইটা নিবে না? এখন ওরা তো দুইটার যে কোনো একটা নিবে নাকি দুইটাই নিবে? না, যে কোনো একটা নিবে। আমি তো বললামই এতক্ষণ ধরে তো এটা বলতেছি, এতক্ষণ ধরে তো এটা বলতেছি যে খণ্ডত্ব এবং দত দুইটাই রাইট, বোথ অফ দেম দুইটাই রাইট। যখন দুইটাই থাকে তখন খণ্ডত্বকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে কাউন্ট করা হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন, কেন উত্তরটা হচ্ছে তৎসম ব্যাকরণবিদ যারা ছিলেন, মানে সংস্কৃত ব্যাকরণবিদ যারা ছিলেন, পাণিনি বা তার পরবর্তী ভাষাবিজ্ঞানী যারা ছিলেন, পাণিনির অনুসারী যারা ছিলেন, তারা খণ্ডত্বের পরিবর্তে কিছু কিছু জায়গায় দয়ের ব্যবহার করেছেন, এবং সেই অনুসারী যারা আছেন তারা এখন পর্যন্ত খণ্ডত্বের জায়গায় দয়ের ব্যবহার করে থাকেন। তো তার মানে দ ব্যবহার করা যাবে না ব্যাপারটা তা না, করা যাবে, তবে বেস্ট অ্যান্সার হচ্ছে মূলে যেহেতু খণ্ডত্ব ছিল আমরা খণ্ডত্ব ব্যবহার করি। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, ওরে আল্লাহ, তিনজন হাত তুলে রাখছেন। হ্যাঁ ফারাজ ভাই বলেন, আনমিউট করছি, বলেন। স্যার তদ্ভবের একটু সন্ধি বিচ্ছেদ বলবেন, তদ্ভব আর তৎসম। খুব সহজ, আসেন। এই যে তদ্ভব, তদ্ভব এই তো, তো দ জি জি আছে, জি। দ মানে কি, যে 3 শেষ, তো তার মানে কি তদ্যোগ ভব, তদ্ভব শেষ। আচ্ছা আচ্ছা, আর স্যার তৎসমটা স্যার? তৎসম, তৎযোগ সম, তৎসম, তৎসম তো এমনিতেই ভাঙা যায় না, মনে করেন তৎসম, তৎসম এটাকে তো বিশ্লেষণ করা যায় না, এটা হচ্ছে তৎযোগ সম, তৎসম। আচ্ছা আচ্ছা, অগ্রদূতে দেখছিলাম তদ দিয়ে লিখছে আর কি, তদ দ দিয়ে লিখছিল, এই জন্য কনফিউজ হয়ে গেছিলাম আর কি। হ্যাঁ, আপনি তাহলে খেয়াল করে দেখবেন অপশনে নিশ্চয়ই খণ্ডত্ব ছিল না। যদি অপশনে খণ্ডত্ব থাকে তাহলে এটা এক খণ্ডত্ব হবে, আর যদি খণ্ডত্ব না থাকে আচ্ছা তাহলে দ দিয়ে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, জি জি ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে রেজাউল ভাইয়ের একটা প্রশ্ন আছে। রেজাউল ভাই বলেন, আনমিউট করেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া বলেন। ভাইয়া একটু আগে যে ভাইয়া উদ্ধৃতকে ভেঙে লিখলেন উদ যোগ ঋত, এখানে হয়ের সাথে রিকারটা এইভাবে দেওয়ার কারণ কি ভাইয়া? এইভাবে দেওয়ার কারণ কি মানে? মানে রিকার তো ভাইয়া আমরা নিচে দেই, এটা ভাইয়া সাইডে দেওয়ার কারণ কি ভাইয়া? ও শিট, এটা অ্যাকচুয়ালি ভাষার সৌন্দর্য বর্ধনের জন্য এক এক ভাবে এক এক রূপে এক একটা লেখা হয়। যেমন হয়ের সাথে এটার মানে হচ্ছে হয় রিকার, আবার রয়ের সাথে এটা মানে হচ্ছে রয় দীর্ঘকার, রয়ের সাথে এটা মানে রয় দীর্ঘকার। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, তো এই জন্য এটা মানে এমন না যে হয়নি এটা হবে না, এটাও ঠিক আছে, বাট এটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধির জন্য, মানে প্রথম থেকে এভাবেই চলে আসছে, রূপটা এভাবে চলে আসছে, এই কারণে এভাবে দেওয়া হয়। বুঝতে পারছেন? ভাইয়া পুরুষের সাথে যে রয়ের রস্যকারটা ওইভাবে দেওয়া হয় তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে রয় রস্যকার এভাবে দেওয়া হয়। এখন কেউ যদি রয় রস্যকার এভাবেও দেয় তাও হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, এরপরে আসে আমরা 6 নম্বর নিয়মে চলে যাব। মিউট লোয়ার হ্যান্ড, ওকে ফাইন। 6 নম্বর নিয়মে চলে যাব। ওয়েট, দাঁড়ান, কি লিখছেন এটা এসএমএস এ? তারপরও খণ্ডত্ব বেস্ট, বানান আন্দোলনে উদ ব্যবহার করেছে প্রায় জায়গায় ভাই, তারপরও খণ্ডত্বই বেস্ট ধরবো ভাই। হ্যাঁ, খণ্ডত্ব বেস্ট ধরবেন, খণ্ডত্বকেই বেস্ট ধরবেন, মৌলিক বইগুলোতে খণ্ডত্বকেই ধরা হয়েছে। বুদ্ধ কি হবে ভাই? বুদ্ধ, আচ্ছা ওকে, একজন জিজ্ঞেস করছে স্যার বুদ্ধ এটা কি হবে? বুদ্ধ এটা কিছু হবে না, বুদ্ধ এটা কোনো সন্ধি বিচ্ছেদ হবে না,
এখন আপনি যদি চিন্তা করেন যে দয় ধ থাকলেই এটাকে ভাইঙ্গা আপনি প্রথমে খণ্ডত্ববদ্ধ বসাই দিবেন, পরে ধয়ের জায়গায় বসাই দিবেন, তাহলে সবকিছু মিলবে না। যেমন মনে করেন আমি বললাম যুদ্ধ, এখন যুদ্ধ বা বুদ্ধ, ঠিক আছে, এখন এই ক্ষেত্রে কিন্তু আপনি এটাকে যুদ্ধ যোগ হ এটা বলতে পারবেন না, না এটার কোনো অর্থ আছে না এটার কোনো অর্থ আছে। ঠিক সেইম ভাবে বুদ্ধ এটাও হয় না। সাধারণত দয় ধটা শব্দের মাঝখানে থাকে, শেষ বর্ণ হইলে হয় না, বুঝতে পারছেন? ওকে, আশা করি বুঝতে পারছি। তাহলে এবার আসেন আমরা 6 নম্বর পয়েন্টে যাই। 6 নম্বর খুবই ইম্পর্টেন্ট এবং খুবই প্যাচের। ওকে, 6 নম্বর খুবই ইম্পর্টেন্ট এবং খুবই প্যাচের, এবং এই 6 নম্বর নিয়মের আবার 3টা শাখা নিয়ম আছে, ঠিক আছে? 6 নম্বর নিয়মের কয়টা নিয়ম আছে? 6 নম্বর নিয়মের আবার 3টা শাখা নিয়ম আছে। তো তার মানে 6 নম্বর নিয়মটা যদি আমরা ভালো করে বুঝতে যাই, আমাকে 3টা নিয়ম বুঝতে হবে। ওকে, আচ্ছা এবার আসেন তাহলে 6 নম্বর নিয়মটা কি? 6 নম্বর নিয়মটা হচ্ছে যদি শব্দের মাঝখানে চয় ছ থাকে, কি থাকে? চয় ছ, যদি এটা থাকে তাহলে চয় ছ থাকলে এটা 3 ভাবে বিশ্লেষণ করা যায়। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে চ লোপ পাবে, চ লোপ পাবে, এই শেষ, আর কোনো ঝামেলা নাই, এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে চ এর পরিবর্তে খণ্ডত্ব বসবে। হ্যাঁ, চ এর পরিবর্তে খণ্ডত্ব বসবে, এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। প্রথম নিয়মটা হচ্ছে শুধু চলপ পাবে, 2 নম্বর নিয়ম হচ্ছে চ এর পরিবর্তে খণ্ডত্ব বসবে, আর 3 নম্বর নিয়ম হচ্ছে চ এর পরিবর্তে খণ্ডত্ব আর 6 এর পরিবর্তে তালব বর্ষ, এটা হবে। কথা কি ক্লিয়ার? 3 নম্বর হচ্ছে চ এর পরিবর্তে খণ্ডত্ব আর 6 এর পরিবর্তে তালব বর্ষ। ওকে, আচ্ছা এবার আসেন, চলেন আমরা একটু উদাহরণ দেখি। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কিন্তু খণ্ডত্ববদ্ধ আর কি, খণ্ডত্ববদ্ধ, এটাও খণ্ডত্ববদ্ধ বাংলা বানানের নিয়ম অনুযায়ী, মানে বানানের নিয়ম অনুযায়ী। আচ্ছা চলেন আমরা এবার উদাহরণ দেখি, আসেন। মনে করেন আপনাকে আমি বললাম এটা হচ্ছে 3টা নিয়ম, এটা হচ্ছে 3টা নিয়ম। এখন মনে করেন আমি আপনাকে বললাম যে উচ্ছ্বাস, উচ্ছ্বাস একটা শব্দ, উচ্ছ্বাস এটা একটা শব্দ। ওকে, আরেকটা বললাম হচ্ছে উচ্ছেদ, এটা একটা শব্দ। আরেকটা বললাম আমি বিচ্ছেদ, এটা একটা শব্দ। এখন উচ্ছেদ, বিচ্ছেদ, উচ্ছ্বাস, এই 3টা শব্দেই দেখতেছি আমি চয় ছ আছে, তাহলে 3টা শব্দের বিচ্ছেদ আমি কিভাবে করবো? আসেন আমরা একটা করে করি। মনে করেন এই যে বিচ্ছেদ, এটাই আগে ভাঙি। আসেন, বিচ্ছেদ এটাকে যদি আমি 1 নম্বর নিয়ম অনুসারে করি তাহলে শুধু চলপ পাবে, তার মানে এটা কি হয়ে যাবে? এটার কারেক্ট আনসারটা হবে তখন হচ্ছে কারেক্ট আনসার না, এটার 1 নম্বর নিয়মটা হচ্ছে বি যোগ ছেদ, মানে 1 নম্বর নিয়ম অনুসারে যদি এটা করি আমি বি যোগ ছেদ। যদি 2 নম্বর নিয়ম অনুসারে করি তাহলে এটা হবে হচ্ছে বিত যোগ ছেদ, কারণ চ এর পরিবর্তে খণ্ডত্ব বসবে বা দ বসবে। ওকে, আর 3 নম্বর নিয়ম যদি করি তাহলে চ এর পরিবর্তে খণ্ডত্ব বা দ, আর 6 এর পরিবর্তে তালব বর্ষ, অর্থাৎ বিত যোগ ছেদ। এখন আপনিই বলেন 3টার মধ্যে কোনটার অর্থ আছে? অবশ্যই 3টার মধ্যে এই বিতের কোনো অর্থ নাই, আবার এই জায়গায় ছেদেরও কোনো অর্থ নাই, তার মানে এগুলা ভুল। কারেক্ট আনসার কি হবে? বি যোগ ছেদ। বি হচ্ছে উপসর্গ, ছেদ হচ্ছে কারেক্ট আনসার, তার মানে 1 নম্বর নিয়মটা এখানে কারেক্ট আনসার ফলো করা হলো। এবার আসেন উচ্ছেদকে যদি আমি ভাঙি, আমি কি হবে? উচ্ছেদকে যদি ভাঙি, আসেন যদি 1 নম্বর নিয়ম ফলো করি, 1 নম্বর নিয়ম ফলো করলে হবে উযোগ ছেদ, উচ্ছেদ, জাস্ট আমি চটা লোপ করে দিলাম। যদি 2 নম্বর নিয়ম ফলো করি তাহলে হবে হচ্ছে উৎযোগ ছেদ, মানে চ এর পরিবর্তে খণ্ডত্ব। যদি 3 নম্বর নিয়ম ফলো করি তাহলে কারেক্ট আনসার হবে উৎযোগ ছেদ। এখন বলেন কারেক্ট আনসার কোনটা হবে? ডেফিনেটলি ছেদের কোনো অর্থ নাই, তার মানে এটা বাদ। আবার এখানে ছেদের অর্থ আছে কিন্তু উ এর কোনো অর্থ নাই, তাহলে এটাও বাদ। এখানে কারেক্ট আনসার কি? 2 নম্বর নিয়ম ফলো করতে হবে। এই জায়গায় কারেক্ট আনসার হচ্ছে 2 নম্বর, অর্থাৎ উৎযোগ ছেদ, উচ্ছেদ। এবার আসেন উচ্ছ্বাস, এটার কোনটা কারেক্ট আনসার হবে? আসেন আমরা উচ্ছ্বাসকে বিশ্লেষণ করি। এখন উচ্ছ্বাসকে যদি আমি ভাঙি তাহলে কি হবে? 1 নম্বর নিয়ম অনুযায়ী কি হবে? 1 নম্বর নিয়ম অনুযায়ী হচ্ছে উ যোগ উ যোগ 6 বয় আকার দন্তস্ব, মানে এখানে 6 বয় আকার দন্তস্ব, মানে শুধু চটা লোপ করছে, এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম অনুযায়ী হচ্ছে উত যোগ 6 বয় আকার দন্তস্ব, আর 3 নম্বর নিয়ম হচ্ছে উত যোগ 6 এর জায়গায় তালব বর্ষ, তার মানে তালব বর্ষ আকার দন্তস্ব। এবার বলেন এখানে কোনটা কারেক্ট? ডেফিনেটলি বুঝতেই পারতেছেন যেখানে এই 6 বয় আকার দন্তস্বর কোনো অর্থ নাই, তার মানে কারেক্ট আনসার কি? 3 নাম্বার উদ্যোগ শ্বাস, উচ্ছ্বাস। এখন বলেন জিনিসটা, আবার আপনার প্রশ্ন আসতে পারে ভাই আমি পরীক্ষা হলে কেমনে বুঝবো কোন রুলসটা অ্যাপ্লাই করতে হবে?
তিনটাই অ্যাপ্লাই করবেন, ইনস্ট্যান্টলি মাথায় তিনটাই অ্যাপ্লাই করবেন, দেখবেন যেটা কারেক্ট ওইটাই হবে, এছাড়া অন্য কোনোটা মিলবে না। বুঝতে পারছেন? যেটা কারেক্ট ওইটাই আপনার মাথায় আসবে, বাকিগুলো মিলবে না। কথা কি ক্লিয়ার? আপনি চেক করে দেখেন যে আমি তো তিনটা ওইতেই করাইলাম, এটাও তিনটা করেছি, কোনটা রাইট দেখেন, আপনি নিজেই তখন বুঝতে পারবেন। তাহলে জিনিসটা কি ক্লিয়ার? বলেন, 6-6 এর কাহিনী কি ক্লিয়ার? হ্যাঁ, 6-6 এর কাহিনী ক্লিয়ার? ওকে, তাহলে এবার বলেন তো দেখি এবার পারেন কিনা, বলেন তো, বলেন তো আমাকে, জলোচ্ছ্বাস এটা সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন তো? বলেন, জলোচ্ছ্বাস এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? জলোচ্ছ্বাস এটা সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন? কি বলছে? জলযোগ শ্বাস, জল যোগ শ্বাস। আল্লাহ। ওকে ওকে, রেজাউল ভাই বলছে জলযোগ উচ্ছ্বাস। হ্যাঁ এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি এটা কিন্তু না, এখানে যা আছে এটাই ঠিক আছে, এখানে বানান যেটা লিখছে এটাই ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই। ওকে, এবার সে অ্যাকচুয়ালি এখানে ভুলটা কি আমি বলি, মানে ভুল না, এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? এটা অ্যাকচুয়ালি ব্যঞ্জন সন্ধি না, এটা স্বরস সন্ধি। উচ্ছ্বাস এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, কিন্তু জলোচ্ছ্বাস এটা হচ্ছে স্বরস সন্ধি। স্বরস সন্ধিতে আপনাদেরকে একটা নিয়ম পড়িয়েছিলাম, মনে আছে? যে স্বরেয় কিংবা স্বরে আর পরে যদি রস্বও কিংবা দীর্ঘও থাকে তাহলে দুইটা মিলে ওকার হয়, পড়েছিলেন লাস্ট ক্লাসে পড়েছিলেন। স্বরে বা স্বরের পর রস্ব দীর্ঘ থাকলে দুইটা মিলে ওকার হয়। তো এখানে ওকার আছে, ওকার থাকলে কি হবে? প্রথম শব্দের শেষে স্বরেয় বা স্বরেয়া, তার মানে জল। ওকে, আর যোগ এখানে কি হবে? উচ্ছ্বাস, কারণ রস্বও দিলে আমার অর্থ মিলে যাচ্ছে। সো কারেক্ট আনসার হচ্ছে জল যোগ উচ্ছ্বাস, জলোচ্ছ্বাস। ফারহানা তাবাসসুম হাত উঠিয়েছেন। হ্যাঁ বলেন আপু। ভাইয়া আমার প্রবলেম মূলত সন্ধিতে এই জায়গাতে হয়, মানে কোনো একটা শব্দ দিয়ে পরীক্ষায় যদি জিজ্ঞাসা করে এইটা কি সন্ধি, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি যদিও আমি মানে বিচ্ছিত করে পারি, কিন্তু তৎসম কোনটা বাংলা কোনটা, মানে এগুলোতে আমার খুব প্রবলেম হয়ে যায়, মানে সন্ধিতে আমার প্রবলেম এটাই হয় আর কি। আর আরেকটা প্রশ্ন আচ্ছা, আছে, মানে কোনটা বাংলা 9-10 স্বরস এর সন্ধি, যে কোনটা বাংলা ব্যঞ্জন সন্ধি, কোনটা তৎসম স্বরস সন্ধি, হ্যাঁ কোনটা হ্যাঁ তৎসম ব্যঞ্জন সন্ধি, এই যে জায়গাটা তাই হ্যাঁ তো? জি এইটার জি, সমাধানটা এইটার হচ্ছে, হচ্ছে মানে বলেন। হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে 9-10 এর বইতে আম, হচ্ছে মুনি চৌধুরীর বইতে আর কি লেখা আছে যে তৎসম সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম, এই কথাটা যদি একটু বুঝাই দিতেন আর কি। আর হচ্ছে ওই যে শব্দ পরীক্ষায় দেওয়া থাকলে আমি কিভাবে একটু তাড়াতাড়ি বুঝতে পারি, যে মানে কিভাবে একটু তাড়াতাড়ি নির্ণয় করতে পারবো যে কোনটা বাংলা ব্যঞ্জন কোনটা তৎসম স্বরসন্ধি, মানে হঠাৎ করে ওকে মাথায় কাজ করে না। ওকে, বুঝতে পারছি। ওকে, হাত নামিয়ে দিয়েছি আমি। ইনস্ট্যান্ট কিভাবে বুঝতে পারবেন সেটার জন্য বলছি। ওকে, অ্যাকচুয়ালি শব্দটা বাংলা শব্দ বা কোন শব্দটা তৎসম শব্দ, এটা যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন তখন আপনি এটা সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে এটা কি বাংলা সন্ধি নাকি তৎসম সন্ধি। যেমন মনে করেন কোন শব্দের মধ্যে খণ্ডত্ব আছে, তো খণ্ডত্ব যুক্ত সকল শব্দ তৎসম। চারটা শব্দ বাদে খণ্ডত্ব যুক্ত যত শব্দ আছে সব তৎসম। হ্যাঁ, উৎকপালি, পিৎজা, নাৎসি আর হচ্ছে গপ, এই চারটা শব্দ বাদে যত শব্দ আছে, বিদ্যুৎ, মৎস্য, হ্যাঁ যত শব্দ আছে, উৎপাদন, উৎপন্ন, সব তৎসম। এখন তাহলে দেখেন, এটা একটা নিয়ম বললাম আমি আপনাকে, টেকনিক বললাম। আবার দেখেন, তৎসম উপসর্গ সাধিত যদি কোনো শব্দ দেখেন আপনি, সেটা তৎসম মানে তৎসম শব্দ। যদি দেখেন ক্ষীয় যুক্তবর্ণ হিসেবে আছে বা ক্ষীয় আছে, শব্দের মধ্যে ক্ষীয় আছে, তাহলে সেটা তৎসম শব্দ। মূর্ধন্য থাকলে সবসময় তৎসম হয় না, মূর্ধন্য থাকলে তৎসম হয় কিন্তু সবসময় না। মূর্ধন্য থাকলে 100% এটা তৎসম মূর্ধন্য থাকলে, কিন্তু মূর্ধন্য থাকলে সবসময় তৎসম হয় না। মূর্ধন্য থাকলে এটা তৎসম হয় বেশিরভাগ ক্ষেত্রে, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা অতৎসম হয়, যেমন ষোলো, পোষা, বোষ্টম, হ্যাঁ এগুলো কিন্তু আবার অতৎসম শব্দ। খ্রিস্টাব্দ, খ্রিস্টান, এগুলো কিন্তু অতৎসম শব্দ। ওকে,
তো এখন এইটা যদি আপনি জানেন যে কোন শব্দটা তৎসম আর কোন শব্দটা অতৎসম, তাহলেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা বাংলা তৎসম শব্দ, কোনটা বাংলা মানে তৎসম, সরি বাংলা তৎসম না, কোনটা বাংলা স্বরসন্ধি, কোনটা তৎসম স্বরসন্ধি, কোনটা বাংলা ব্যঞ্জন সন্ধি, কোনটা তৎসম ব্যঞ্জন সন্ধি। এটা তখন সহজে আইডেন্টিফাই করতে পারবেন মানে শব্দটা। আর স্বরসন্ধি কোনটা ব্যঞ্জন সন্ধি কোনটা, এটার জন্য তো আপনাকে বিচ্ছেদ করতে হবে। বিচ্ছেদটা পারলেই আপনি যদি দেখেন প্রথম শব্দের শেষে মানে কোনো স্বর উচ্চারিত হচ্ছে না, তাহলে ব্যঞ্জন। আর যদি দেখেন প্রথম শব্দের শেষে ব্যঞ্জন আছে, দ্বিতীয় শব্দের শুরুতে স্বর বা ব্যঞ্জন আছে, ব্যঞ্জন। শুধুমাত্র প্রথম শব্দের শেষে এবং দ্বিতীয় শব্দের শুরুতে এই দুই জায়গায় স্বর থাকলে এটা স্বরসন্ধি। কনসেপ্ট ক্লিয়ার? তারপরও সবকিছুর উপরে ডিপেন্ড করা হচ্ছে প্র্যাকটিস। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার ব্রেইন তত ভালো কাজ করবে। ওকে, যত প্র্যাকটিস করবেন ব্রেইন তত ভালো কাজ করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওকে ফাইন, এবার আপনাদেরকে আমি 1 মিনিট টাইম দিলাম। আপনারা যত কঠিন কঠিন শব্দ আছে আমাকে বলতে পারেন তৎসম শব্দের মধ্যে। অবশ্য অন্য শব্দ বললেও বলতে পারেন, সেটা আমি পরে বুঝাই দিলাম যে এটা এই শব্দ না, বলতে পারেন। সন্ধির মধ্যে কোন একটা কঠিন সন্ধি আপনারা চাইলে আমাকে বলতে পারেন যে এটা কি হবে, এটার বিচ্ছেদ কেমনে হইলো, এটা কেন হইলো, এটা মাথায় এর সন্ধি বিচ্ছেদ কি? এটা কোনো কথা? মাথায় এটার কোনো সন্ধি বিচ্ছেদ হয়? এটা অন্তস্থীয় একটা বিভক্তি, এটা কোনো সন্ধি বিচ্ছেদ হয় না। কথা কি ক্লিয়ার? মাথায় কোনো সন্ধি বিচ্ছেদ হয় না। হাকিম ভাই বলছে ক্লাস কি শেষ? না না ভাই, ক্লাস শেষ না, এখনো কাহিনী আছে, ক্লাসের আরো কিছু জিনিস বাকি আছে। ওকে, একজন প্রশ্ন করছে ভাইয়া সদ্যবহার এটা কি হবে? হ্যাঁ, সদ্যবহার এটা কি হবে? ওকে ফাইন, সদ্যবহার এটা হচ্ছে, সদ্যবহার বানানটা হচ্ছে এইরকম। হ্যাঁ, বানানটা হচ্ছে এরকম। এখানে আমরা কি করছি, এখানে দ দেখতেছি আমরা, দ মানে কি? দ মানে হচ্ছে যে 3 = 1, দ্যাটস ইট। তার মানে কারেন্ট আনসার হচ্ছে সব যোগ এই বাকি যা আছে বসায় দেন। তার মানে ব, এই যে ব, এই যে জফলা, এই যে জফলা, এই যে ব হা র, তার মানে সদযোগ ব্যবহার, শব্দ ব্যবহার, শেষ। কথা কি ক্লিয়ার? জাস্ট 3 = 1। ওকে, আচ্ছা, ফারহানা ইসলাম বলছে তৎসম সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম। হ্যাঁ, একই তো, এই তৎসম সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়মিত হয়েছে। এই যে দেখেন, এই উদাহরণটাই দেখেন, বর্ণ সংযোগের নিয়মিত হয়েছে। খণ্ডত্ব আর ব দুইটা মিলে কি এগুলো দ এ ব, তাহলে দুইটা বর্ণ সংযুক্ত হয়েছে না? এটাই হচ্ছে কাহিনী। তৎসম সন্ধি সাধারণত বর্ণ সংযোগের নিয়ম। কথা কি ক্লিয়ার? ওকে, মাথায় এটা একটা জব এক্সামে আসছিল ভাইয়া, ইন্নালিল্লাহ, কি বলেন? মাথায় এটা একটা জব এক্সামে আসছিল, এটা সন্ধি বিচ্ছেদ কি? এটা তো আমার মাথায় ঢুকতেছে না, মাথায় সন্ধি বিচ্ছেদ কি? মাথায় সন্ধি বিচ্ছেদ তো আমার মাথায় আসতেছে না ভাই। ওকে, আচ্ছা, তারপরে বলছেন কি সজ্জা। আচ্ছা, একজন বলছে ভয়। আচ্ছা, ভয় আমি বলি, ভয় এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ হয় না, এটা হচ্ছে ভয়। একজন আবার বলছে যে বৃষ্টি, বৃষ্টি এটা কোন নিয়মে হয়েছে? বৃষ্টি, ষষ্ঠ, এগুলো অ্যাকচুয়ালি সন্ধির 6 নিয়মে হয় নাই, এটা অ্যাকচুয়ালি প্রত্যয়। বৃষ যোগ তি বৃষ্টি, ষষ্ঠ যোগ থ ষষ্ঠ, ঠিক আছে? আবার হচ্ছে ওই যে ভয়, এটাও কিন্তু সন্ধি বিচ্ছেদের নিয়মে হয় নাই, এটা হচ্ছে ভি যোগ অল ভয়, এটা প্রত্যয়। ভি যোগ অল ভয়, এটা প্রত্যয়। কথা কি ক্লিয়ার? অনেক সময় প্রত্যয়ের মধ্যে থেকে প্রশ্ন আসে, বাট প্রশ্নে আসে এরকম যে নিচের কোন এই শব্দটির সন্ধি কি, বাট অ্যাকচুয়ালি শব্দটা সন্ধিবদ্ধ ভাবে গঠিত হয় নাই, প্রত্যয় সাধিত ভাবে হয়েছে। যেমন মনে করেন প্রশ্ন বললাম নাবিক, নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আবার নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? নাবিক শব্দের কোনো সন্ধি বিচ্ছেদ কিন্তু হয় না, এটা অ্যাকচুয়ালি প্রত্যয় হয়। নৌযোগিক, নাবিক, ভৌযোগুক, ভাবুক, এগুলো কিন্তু সন্ধি হয় না, প্রত্যয় হয়। বুঝতে পারছেন? আচ্ছা, সেই জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, দেয়ার ইজ নো আদার ওয়ে, জাস্ট প্র্যাকটিস, এই জন্য কোনো আদার ওয়ে নাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন একজন করছে, স্যার যে রাজ্ঞী শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আরেকটা হচ্ছে যে যাচনা, হ্যাঁ, বা যজ্ঞ, এই শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এই 2-3টা শব্দ আছে, এইটা এই 6টা নিয়ম দিয়ে করা যায় না। রাজ্ঞী একটা শব্দ, যাচ্চা মানে যাচ যোগ না জানচা, মানে জানচা না, অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে যাচনা। তো এটা একটা শব্দ, আর একটা হচ্ছে যজ্ঞ, যশ যোগ ন যজ্ঞ। এই 3টা শব্দ এটা আপনি আলাদা মেমোরাইজ করে নেবেন। একটা হচ্ছে রাজযোগ নি রাজ্ঞী, যাচ যোগ না, আরেকটা হচ্ছে যশ যোগ যজ্ঞ। এই 3টা শব্দ এটা নিয়ম দিয়ে হয় না। কথা কি ক্লিয়ার? ওকে, হাত তুলে আছেন অনেকেই, 1 মিনিট। সেলিম ভাই আনমিউট করছি, বলেন।
জি ভাইয়া, আমি অনুযোগ সঙ্গ সমান সমান হচ্ছে অনুসঙ্গ। এখানে সন্ধি বিচ্ছেদে যে সঙ্গ ছিল সেখানে দন্তস্ব ছিল, কিন্তু মূল ওয়ার্ডে মূর্ধন্য ষ হয়ে গেছে। এটা আসলে কিভাবে আসলে ভাইয়া? ওকে, এটা হচ্ছে, আমি এটা মাইক্রোফোনটা ইন করছি, এটার জি জি। কাহিনী আমি আপনাকে বলতেছি। হ্যাঁ, কথা বললেন না, আমি কাহিনী বলতেছি। কাহিনী হচ্ছে, মনে রাখবেন, কোন শব্দের মধ্যে যদি দন্তন্য থাকে, কোন শব্দের মধ্যে যদি দন্তন্য থাকে অথবা দন্তস্ব থাকে এবং তার পূর্বে যদি তৎসম উপসর্গ বসে, কি উপসর্গ? তৎসম উপসর্গ বসে, তাহলে সেই তৎসম উপসর্গের এই পরিমাণ শক্তি আছে, তারা সেই দন্তন্য বা দন্তস্বকে মূর্ধন্য বা মূর্ধন্যস্ব করে দিবে। যেমন কি ভাই? আচ্ছা, যেমন মনে করেন এই যে পরি, এটা কিন্তু একটা তৎসম উপসর্গ। এখন নাম বানানে কিন্তু দন্তন্য, কিন্তু পরিণাম বানানে কিন্তু মূর্ধন্য। কথা কি ক্লিয়ার? আবার দেখেন, নয়, নয় বানানে দন্তন্য, কিন্তু প্রণয় বানানে কিন্তু মূর্ধন্য, বা পরিণয় বানানে কিন্তু মূর্ধন্য, কিন্তু নয় বানানে কি? নয় বানানে কিন্তু, বা মনে করেন পরিণাম, খেয়াল করেন এই যে পরিণাম বা পরিণয়, হ্যাঁ, পরিণয়, এই বানানগুলোতে কিন্তু মূর্ধন্য। কথা কি ক্লিয়ার? মনে রাখবেন, কোন তৎসম উপসর্গ যদি কোন শব্দের পূর্বে বসে, সেই শব্দের দন্তন্য বা দন্তস্বকে ওই তৎসম শব্দটার এইটুকু পাওয়ার আছে, সে এটাকে মূর্ধন্য করে দিতে পারে। এবং এই কারণে কিন্তু দেখেন, বহন বানানে বসে দন্তন্য, কিন্তু যখন বলবো পরিবহন, বানানটা ইম্পর্টেন্ট, পরিবহন, তখন কি হবে? 100% এটা মূর্ধন্য। কেন? কারণ এই যে চুম্বক তত্ত্ব, খেয়াল করেন, চুম্বক তত্ত্ব, এই যে র আছে, র এর পরে চুম্বক মানে লোহা আছে, ব, আবার হ আছে লোহা, তাহলে চুম্বকের বল লোহা, লোহা 100% মূর্ধন্যকে আকর্ষণ করবে। সেই কারণে বহন বানানো দন্তন্য, কিন্তু পরিবহন বানানে মূর্ধন্য। এখন খেয়াল করেন, আপনি যেটা বলতেছিলেন যে অনুসংযোগ, এখন এই যে অনুমানটা কি? মূর্ধন্য দিয়ে দেওয়া। এখন প্রতি অনু একটু খেয়াল করেন, এই যে চাণক্য, মাণিক্যগণ, বাণিজ্য, বন্ধন, বেনুমিনা, কঙ্কন, কণিকা, ঠিক আছে, কল্যাণ শোণিতমণি, কল্যাণ শোণিতমণি, স্থানগুণ, পুণ্যবেণী, ফণি, অনু, বিপণী, গণিকা। তাহলে অনুমানে কি বসতেছে? মূর্ধন্য। অনুমানে কি বসতেছে? মূর্ধন্য। এখন আপনাদেরকে আমি একটা নিয়ম শিখেছিলাম না, যে মূর্ধন্যের পরে আবার একটা নয়ের প্রয়োজন হলে সেটা মূর্ধন্য হয় না, দন্তন্য হয়। কথা কি ক্লিয়ার? মূর্ধন্য হয় না, দন্তন্য হয়। এখন সেই নিয়ম অনুযায়ী যদি অনুসঙ্গ বানানটা এটা যদি মূর্ধন্য দিয়ে দেওয়া থাকে, সেই নিয়ম অনুযায়ী এটা মূর্ধন্য স হওয়ার কথা, দন্তস্ব হওয়ার কথা। হ্যাঁ, দন্তস্ব হওয়ার কথা, কারণ এটা মূর্ধন্যের জায়গায়, মানে মূর্ধন্যের পরে হওয়ার কথা ছিল দন্তন্য, আর যেখানে দন্তন্য হয় সেখানে হবে দন্তস্ব। কিন্তু প্যাচটা হচ্ছে এই রস্যুকারে, প্যাচটা হচ্ছে রস্যুকারে। আমরা রুলস পড়ছিলাম একটা, যে স্বরে অবা স্বরে আর পরে সবসময় বসে দন্তস্ব, কিন্তু এছাড়া বাকি 9টি স্বরধ্বনির পরে বসে হচ্ছে মূর্ধন্য স, বাকি 9টার পরে বসে হচ্ছে মূর্ধন্য স। এই যে দেখেন রস্যুকার আছে, এন্ড এই রস্যুকারের পরে এই দন্তস্বটা হয়ে গেছে মূর্ধন্য স। কনসেপ্ট ক্লিয়ার? বুঝছেন? বুঝছেন? আছেন না গেছেন গা? জানি না। ওকে, ফারহানা আপু আনমিউট করেছি, বলেন। ভাইয়া, আপনি যে বললেন ষষ্ঠ শব্দটার কথা, এখন 9-10 এর বইতে তো ষষ্ঠ, কৃষ্টি, এগুলোর সন্ধি বিচ্ছেদের নিয়ম আছে। মূর্ধন্যর পর ত বা থ থাকলে ট ঠ হয়। এখন এগুলো মানে কি, মানে নিয়ম কি চেঞ্জ হয়েছে নাকি, মানে নতুন করে কি পড়বো আর কি, কোনটা পড়বো? আমি বলি, অ্যাকচুয়ালি এটা সন্ধির কোনো নিয়ম না। অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে প্রত্যয়ের নিয়ম। এটা প্রত্যয়ের মধ্যে আমি পড়াবো, যে কোন শব্দের মধ্যে কয় ত, দয় ধ, মূর্ধন্য স, ত এগুলা থাকলে এটার পরিবর্তন হবে কয়তয় শিকার। যেমন বুদ্ধি, বুদ্ধি যোগ কয়তয় শিকার, শক্তি, শব্দ যোগ কয়তয় শিকার, সৃষ্টি, সৃষ্টি যোগ কয়তয় শিকার, দৃষ্টি, দৃষ্টি যোগ কয়তয় শিকার। এটা পড়াবো। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি এখানে বলে যে সন্ধি বিচ্ছেদ, যদি সন্ধি বিচ্ছেদের সেকশনে আসে পরীক্ষায়, বা যদি বলে যে ষষ্ঠ প্রত্যয়ের কোন সন্ধি উদাহরণ বিচ্ছেদ আমি নিয়ে বা বলি, কিছু। প্রত্যয়ের কোন উদাহরণ যদি সন্ধি বিচ্ছেদ দিয়ে আসে, সেটা আসতে পারে। তো নর্মাল নিয়মে প্রত্যয়ের শব্দটাই দেখবেন সন্ধি বিচ্ছেদ হিসেবে আসছে। বুঝতে পারছেন? যেমন যে দৃষ্টি, দৃশ্যক্তি, এটাই আসছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যয়, এটা কিন্তু সন্ধি না। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, একজন প্রশ্ন করছে, ভাইয়া গ্রুপের একটি প্রশ্নের উত্তর দিবেন বলছিলেন। গ্রুপের একটি প্রশ্নের উত্তর, কোন প্রশ্ন? ও, ট ট ট বর্গীয় ধ্বনির আগে কোনটা বসে?
তবর্গীয় না না, তবর্গীয় না। প্রশ্ন হচ্ছে কোন বর্গীয় ধ্বনির আগে দন্তন্য বসে? দন্তন্য বসে না। প্রশ্নটা ছিল কোন বর্গীয় ধ্বনির আগে দন্তন্য বসে না। গ্রুপে এরকম একটা প্রশ্ন ছিল, এটা নিয়ে সকালবেলা একটু মাথা খারাপ করে দিয়েছিলাম আপনাদের। বলছিলাম নিজেরা ভাবতে, নিজেরা ভাবলে মাথার থেকে অনেক উত্তর আসে। এটা আমি আগে করতাম এই কাজটা। তো যাই হোক, কেন করেন, এটা লাগাইনি, ওয়েট। হ্যাঁ, তো প্রশ্নটা ছিল হচ্ছে দন্তন্য কোন বর্গীয় ধ্বনির আগে বসে না। হ্যাঁ, কিছু অপশন ছিল, ট বর্গীয় ধ্বনি, তারপর হচ্ছে প বর্গীয় ধ্বনি, ক বর্গীয় ধ্বনি, আরেকটা জিনিস কি ছিল ভুলে গেছি। তো এখানে এটা ছিল মনে হয় ত বর্গীয় ধ্বনি, এটা ছিল মনে হয় ত বর্গীয় ধ্বনি, ত বর্গীয়, ট বর্গীয়, প বর্গীয়, ক বর্গীয়। তো এখানে ব্যাপারটা হচ্ছে খেয়াল করেন, সকল বর্গীয় ধ্বনির আগেই দন্তন্য বসে, এমন কোন শব্দই নাই যে বর্গীয় ধ্বনির আগে দন্তন্য বসতে পারবে না। হ্যাঁ, যেমন আমি যদি বলি নাটক, এই যে এখানে বসে। আমি যদি বলি মনে করেন যে নক্তা, ঠিক আছে, বা নকশি, তাহলে এখানেও দেখেন কয়ের আগে দন্তন্য বসছে। আমি যদি বলি নাপিত, তাহলে এখানেও খেয়াল করেন নয়ের আগে মানে পয়ের আগে দন্তন্য বসছে। আমি যদি বলি মাথা নত করো, তাহলে এখানেও তয়ের আগে দন্তন্য বসছে। মানে সকল বর্গীয় ধ্বনির আগেই দন্তন্য বসতে পারে। এটা আসলে কোশ্চেনটায় টাইপিং মিস্টেক আছে, বা কোশ্চেনটায় বুঝানো হয়েছে অন্য কিছু। বুঝানো হয়েছে কোন বর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে দন্তন্য বসতে পারে না। তো এই ক্ষেত্রে হচ্ছে কারেক্ট আনসার হবে ট। ট বর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে, যেহেতু মূর্ধন্য সবসময় ট বর্গীয় ধ্বনির মধ্যে আছে, এই কারণে ট বর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য বসবে। এটা হচ্ছে ফ্যাক্ট। কথা কি ক্লিয়ার? অনেক সময় কোশ্চেন ভুল করলেও বা কোশ্চেন টাইপিং মিস্টেক হলেও আমাদের চিন্তা করতে হবে যে আসলে এখানে কি বুঝাইছে, বুঝতে পারছেন? তখন ওই অনুসারে আমাকে অ্যান্সার করতে হবে। ওকে, সেটার কারেক্ট আনসারটা হচ্ছে ট বর্গীয় ধ্বনি। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ভাইয়া, বিশেষ নিয়মে সাধিত সন্ধি নিপাতনে সিদ্ধ সন্ধির মধ্যে পার্থক্য কি আছে বলবো। ওকে, তারপর জানি কি বলতেছিলাম। ও, একজন প্রশ্ন করছে জাচ না, এটা সন্ধি বিচ্ছেদ কি? এটার কারেক্ট আনসার হচ্ছে এই যে জাচ যোগ না, এটাই তো জাচ যোগ না, এটাই তো জানচা, এরকম বানানটা তো এরকম মনে হয়, বুঝতে পারছেন? ওকে, এখন আসেন ফারাজ ভাইয়ের প্রশ্নটা নিয়ে, তারপর আমরা চলে যাব। ফারাজ ভাই আনমিউট করেছি। জি স্যার, তো খুদ পিপাসা এটা কিভাবে সন্ধি বিচ্ছেদ করবো? কি খুদ পিপাসা? সহজ। খুদ পিপাসা, এই তো, জি জি, এটা না? জি জি। খণ্ডোত্তর মূল ধাতুটা হচ্ছে ধ, খুদ যোগ পিপাসা, খুদ যোগ পিপাসা। এটাও অ্যাকচুয়ালি সন্ধি সাধিত শব্দ না। অ্যাকচুয়ালি সন্ধির নিয়মে এটা হয় না, সন্ধির নিয়মে এটা হয় নাই। ক্ষুধা, খুদ পিপাসা, এগুলোর মূল ধাতু হচ্ছে খুদ। মূল ধাতু মানে কি? প্রত্যয়। কথা কি ক্লিয়ার? তো সেই হিসেবে এটাও কিন্তু প্রত্যয় সাধিত শব্দ, বুঝতে পারছেন? জি, এটা যে 9-10 এর পুরাতন বইয়ে, এই 9-10 এর পুরাতন বইয়ে হচ্ছে আপনার 6 নম্বর আর 8 নম্বর রুলটা হচ্ছে সন্ধিতে দিয়ে রাখছে, কিন্তু এটা আসলে প্রত্যয়ে যাবে। কত শব্দ আছে এরকম 9-10 এর ব্যাকরণ বই, কত শব্দ আছে। আচ্ছা, ধন্যবাদ। ওকে ওকে, আমরা এবার একটু পড়বো লোয়ার হ্যান্ড। ওকে ফাইন, আমরা এবার একটু নিপাতনে সিদ্ধ সন্ধি পড়বো। আমরা এতক্ষণ ব্যঞ্জন সন্ধির নিয়ম পড়েছি, লাস্ট ক্লাসে স্বরস সন্ধির নিয়ম পড়েছি। আমরা বিসর্গ সন্ধির নিয়মে যাব, তবে বিসর্গ সন্ধির নিয়মে যাওয়ার আগে আমরা এখন নিপাতনে সিদ্ধ স্বরস সন্ধি কি কি আছে আমরা একটু সেটা পড়বো। তারপর নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কি কি আছে সেটা পড়বো। তারপর আমরা বিশেষ নিয়ম, তারপর আমরা বিসর্গ সন্ধিতে যাব। তাহলে এবার আসেন, নিপাতনে সিদ্ধ স্বরস সন্ধি বলতে আমরা কি বুঝি? আমি লাস্ট ক্লাসে এই ওয়ার্ডটাকে ভেঙেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। পাতন মানে হচ্ছে নিয়ম, তাই না? তাহলে নিপাতন মানে নিয়ম নাই। তাহলে নিপাতনে সিদ্ধ মানে কোনো নিয়ম ছাড়াই সাধিত হয়েছে যে সকল শব্দগুলো, নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি। তো নিপাতনে সিদ্ধ স্বর সন্ধির মধ্যে কি কি আছে? এখন
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কথাটার মানে কি? অর্থাৎ স্বরসন্ধির নিয়ম অনুসারে হওয়ার কথা ছিল যা, তা না হয়ে অন্যটা হয়েছে, এই কারণে সেটা নিয়ম মানে নাই। এটাই হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। যেমন কি ভাই, যেমন মনে করেন আমরা একটা নিয়ম পড়েছিলাম স্বরসন্ধি নিয়মের মধ্যে, যে সরেয় বা সরেয়ার পরে যদি সরেয় বা সরেয়ার পরে আবার যদি সরেয় বা সরেয়া দুটো থাকে তাহলে দুইটা মিলে আ হয়, রাইট? এটা আবার 1 নম্বর নিয়ম, একদম 1 নম্বর নিয়মে পড়েছিলাম লাস্ট ক্লাসে। এখন যেমন মনে করেন আমি বললাম যে ভালো করে খেয়াল করেন, যদি বলি আমি অন্য যোগ অন্য, ভালো করে খেয়াল করেন, হয়ে গেছে কি অন্যান্য, হয়েছে কি অন্য যোগ অন্য সঞ্চন কি হয়েছে অন্যান্য। ওকে, একজন বলছে বোর্ড ক্লিয়ার না, আমার তো বোর্ড ক্লিয়ারই দেখাচ্ছে এখানে। মানে ইয়া করেন, লিভ নিয়ে আবার জয়েন করেন, আশা করি ক্লিয়ার দেখাবে। ওকে, তাহলে খেয়াল করেন অন্য যোগ অন্য, এখন ভালো করে খেয়াল করেন এই জায়গাটা প্যাচের কিন্তু, হ্যাঁ, অন্য লাস্টে কি আছে অ, আবার অন্য ফার্স্টে কি আছে অ, তাহলে অ আর অ মিলে আকার হয়েছে, এই যে আকার। তাহলে বলেন তো এটা নিয়ম দিয়ে হয়েছে না নিয়ম ছাড়া? অবশ্যই নিয়ম দিয়ে হয়েছে। অন্য যোগ অন্য অন্যান্য, এটা নিয়ম দিয়ে সাধিত হয়েছে। এবার আমি যদি বলি অন্য যোগ অন্য অন্যান্য, আমি যদি বলি অন্য যোগ অন্য অন্যান্য, তাহলে এবার খেয়াল করেন হওয়ার কথা ছিল অ আর অ মিলে আ, কিন্তু আ না হয়ে হয়েছে ও, তাহলে এটা কি নিয়ম মানছে? বলেন এটা কি নিয়ম মানছে? মানে নাই। সো এই অন্যান্য ওয়ার্ডটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। যদিও আমাদের ক্লাস 9-10 এর আগের বইতে, পুরাতন যে মুনির চৌধুরী বইটা ছিল সেই বইতে অন্যান্য এটাকে নিপাতনে সিদ্ধ বলা হয়েছে, যেটা ভুল, বইটার অনাকাঙ্ক্ষিত প্রিন্টিং মিস্টেক। সো অন্যান্য এটা কখনোই নিপাতনে সিদ্ধ না, অন্যান্য এটা নিয়ম দিয়ে সাধিত। অন্য যোগ অন্য অন্যান্য, অ আর অ মিলে আ হয়, কিন্তু অ আর অ মিলে আয়ের পরিবর্তে ও হয়েছে, তার মানে নিয়ম মানে নাই। এন্ড দ্যাট ইজ ওয়াই এটা ও হবে, মানে এটা ও হয়েছে, ও হওয়ার কারণে এটা নিপাতনে সিদ্ধ হয়েছে। কথা কি ক্লিয়ার? এরকম সবগুলো শব্দ, যতগুলো নিপাতনে সিদ্ধ শব্দ আছে সবগুলো নিপাতনে সিদ্ধ শব্দ নিয়ে আমি জাস্ট একটা পেজ ডেকোরেট করে রেখেছি, এন্ড সেই পেজটা আমি আপনাদেরকে এখন আগে আপনাদের গ্রুপে একটু দিয়ে দিচ্ছি, দাঁড়ান স্ক্রিন শেয়ার। ওকে, আমি অনেকদিন আগে ফেসবুকে এটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, আমি একটু ফেসবুক গ্রুপে ঢুকছি সবার আগে। ফেসবুক গ্রুপে ঢুকলাম, ওয়েট। ওকে, নিপাতনে সিদ্ধ স্বর, নি পা ত নে সিদ্ধ স্বর। ওকে, নিপাতনে সিদ্ধ স্বর। আচ্ছা, এই যে দেখেন নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, এন্ড কপি সেভ করি, সেভ টু ফোন। ওকে, রাইট নাও আপনাদের গ্রুপে ঢুকবো, গ্রুপে গিয়ে আমি ছবিটা দিয়ে দিলাম। ওকে, আপনাদেরকে গ্রুপে গিয়ে ছবিটা দিয়ে দিয়েছি, আমার একদম নতুন বইয়ের যে ছবিটা, সেই ছবিটা আপনারা এখন গ্রুপে দেখতে পাচ্ছেন, দেয়া আছে। এন্ড ছবিটা সবাই ওপেন করেন, অথবা আমার মোবাইলে আমি দেখাচ্ছি, এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে আমি প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ছবিটা সবাই ওপেন করতে পারেন, বা এখান থেকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, খেয়াল করেন ভালো করে। ওই আমি একটু বড় করে নিই, হ্যাঁ, রোটেট করে নিই, বড় করে নিই। ওকে, খেয়াল করেন, ও এটা এমনি বড় হয় না। আচ্ছা, খেয়াল করেন এখানে নিপাতনে সিদ্ধর মধ্যে 1 নম্বরে আমরা দেখতেছি যে অন্যান্য, এটা কি হয়েছে? এটা হচ্ছে অন্য যোগ অন্য। আচ্ছা, আপনারা কি দেখতে পারতেছেন নাকি এভাবে হইলে ভালো হয়? কোনটা হলে ভালো হয়? এভাবে হইলে মনে হয় ভালো হয়, তাই না? এভাবে হইলে ভালো হয়। ওকে, ফাইন। এবার খেয়াল করেন 1 নম্বরে বলা হয়েছে যে অন্য যোগ অন্য, এটা কিন্তু হওয়ার কথা ছিল অ আর অমিলে। দেখেন ব্যাখ্যা লেখা আছে পাশে, অ আর অমিলে হওয়ার কথা ছিল আ, কিন্তু হয়েছে কি ও, হয়েছে কি ও। তার মানে নিয়ম মানে নাই, সেই কারণে নিপাতনে সিদ্ধ। আবার দেখেন পরোক্ষ, পরোক্ষ সন্ধি বিচ্ছেদ হচ্ছে পর যোগ অক্ষ। এটা কিন্তু দেখেন অ আর অ মানে পর, লাস্টে কি আছে অ, তাহলে অ আর অ মিলে হওয়ার কথা ছিল আ, তার মানে হওয়ার কথা ছিল কি পরাক্ষা। ব্র্যাকেটে দেখেন লেখা আছে পরাক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কি, হয়েছে হচ্ছে ও মানে পরোক্ষ, তার মানে নিয়ম মানে নাই। কুলটা খেয়াল করেন, অ আর অ, কুল যোগ অটা। এখন কুল যোগ অটা এটা হওয়ার কথা ছিল অ আর অ মিলে আ, তার মানে হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি কুলাটা, কিন্তু কুলাটা না হয়ে হয়েছে কুলটা, মানে অ আর অ মিলে ওই হয়েছে আ না হয়ে, তো তার মানে নিয়ম মানে নাই। এরকম মনে করেন আমি যদি বলি সমর্থ, তাহলে সমযোগ অর্থ, খেয়াল করেন এটা হওয়ার কথা ছিল অ আর অ মিলে আ, তার মানে হওয়ার কথা ছিল সমার্থ, কিন্তু সমার্থ না হয়ে হয়েছে সমর্থ, তার মানে নিয়ম মানে নাই। সারঙ্গ, সারযোগাঙ্গ,
তাহলে হওয়ার কথা ছিল সারাঙ্গ, কিন্তু সারাঙ্গ না হয়ে, কারণ অ আর অ দুটো মিলে আ হওয়ার কথা, তাহলে সারাঙ্গ না হয়ে হয়েছে সারঙ্গ, তার মানে এটাও নিয়ম মানে নাই। মার্তণ্ড, মার্তজ গণ্ড, তাহলে হওয়ার কথা ছিল মার্তাণ্ড, কিন্তু মার্তাণ্ড না হয়ে হয়েছে মার্তণ্ড, তার মানে নিয়ম মানে নাই। সীমন্ত, সীমঞ্জগন্ত। এখন এইটা নিয়ে আবার একটু ঝামেলা আছে, কারণ আমরা পড়তেছি নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি। এখন প্রথম শব্দের শেষে যদি সীমন উচ্চারণ করি তাহলে তার ব্যঞ্জন হয়ে যায়। এখন এটা নিয়ে এই যে নিচে দেখেন সতর্কতা নামে একটা টপিক মানে দিছি, পয়েন্ট দিছি, সতর্কতার পয়েন্টের মধ্যে দেওয়া আছে এই সীমন্ত এর সন্ধি বিচ্ছেদ 3 ভাবে হয়। কেউ বলছেন সীমযোগন্ত, কেউ বলছেন সীমাযোগন্ত, কেউ বলছেন সীমনযোগন্ত। হ্যাঁ, এখন তিনটাই রাইট, তবে অপশনে তিনটা কখনো একসাথে থাকবে না, পাওয়া যায় না আজ পর্যন্ত কোনোদিন পরীক্ষায় একসাথে তিনটা পাওয়া যায় নাই। ওকে, সেক্ষেত্রে আপনি যে মানে এটা নিপাতনে সিদ্ধ স্বর সন্ধির মধ্যেই পাওয়া যায় সব সময়। তাহলে সীমাযোগন্ত বা সীমনযোগন্ত আপনি যেটাই ধরেন, অ আর অ মিলে আ হওয়ার কথা ছিল, তার মানে হওয়ার কথা ছিল সীমান্ত, কিন্তু সীমান্ত নয় হয়েছে সীমন্ত, তার মানে এটাও নিয়ম মানে নাই। স্বৈর, সযোগ ইরো, এখন অ বা মানে স্বরে বা স্বরের পরে রস্যবে দীর্ঘ আছে, দুটো মিলে এ হওয়ার কথা ছিল, তার মানে হওয়ার কথা ছিল সেরো, কিন্তু সেরো নয় হয়েছে স্বৈর। মোট কথা হচ্ছে কি হওয়ার কথা ছিল, কি হয়েছে প্রত্যেকটা দেওয়া আছে, যাতে আপনার এখানে না বুঝার কিছু নাই। তারপরেও আপনি যদি চান তাহলে গল্পে গল্পে নিপাতনে সিদ্ধ মুখস্থ রাখার জন্য দেখেন ছোট্ট একটা টেকনিকও দেওয়া আছে এখানে। এই যে কুলোটা গবাক্ষ মার্তণ্ড সহ শৈর সীমন্ত দলের অন্যান্যরাও গোবেন্দ্র সারঙ্গের কথায় প্রৌঢ় বয়সে এসে শুদ্ধতন হয়ে অক্ষৌহিনীকে পরোক্ষভাবে পেশনের দ্বারা রক্তস্ব বিম্বস্ব করতে সমর্থ হলেন। এখানে যে কটা ওয়ার্ড আছে তার প্রত্যেকটাই হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ। আর কোনটা যদি অর্থ না জানেন প্রত্যেকটার অর্থ এখানে দেয়া আছে। হ্যাঁ, কুলোটা অর্থ কি, গবাক্ষ অর্থ কি, মার্তণ্ড অর্থ কি, শৈর অর্থ কি, সীমন্ত অর্থ কি, প্রত্যেকটার অর্থ এখানে দেওয়া আছে। তাহলে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির জিনিসটা কি ক্লিয়ার হয়েছেন? আমাকে একটু বলেন, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছেন? কুলোটা গবাক্ষ মার্তণ্ড সহ শৈর সীমন্ত দলের অন্যান্যরাও গোবেন্দ্র সারঙ্গের কথায় সে ইচ্ছায় প্রৌঢ় বয়সে এসে শুদ্ধতর হয়ে দশার্ণর পেশনের দ্বারা অক্ষৌহিনীকে পরোক্ষভাবে রক্তস্থ বিম্বস্ত করলো। আমার কিন্তু মুখস্থ। এখন কোশ্চেন হচ্ছে আপনার মুখস্থ এত কিছু কেমনে মুখস্থ করেন? এটার মূল ব্যাপারটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার মুখস্থ করা লাগবে না এটাই বড় পাওয়া। হ্যাঁ, আমার মুখস্থ আপনি চাইলে মুখস্থ করে নিতে পারেন, না মুখস্থ করলেও বুঝে বুঝে আপনি চাইলে মানে পড়তে পারেন, এটা হচ্ছে ফ্যাক্ট। এখন ব্যাপারটা হচ্ছে আমার এত কিছু মুখস্থ কেন? এখন আমার এত কিছু মুখস্থ কেন? এটার সবচেয়ে বড় কারণটা হচ্ছে আই এম দ্য ক্রিয়েটর অফ দিস রুল। ওকে, দ্যাট ইজ ওয়াই এটা আমার রক্তে মিশে আছে। আপনাকে আপনার নাম ধরে যখন পিছন থেকে ডাক দেয় আপনি কিন্তু এক ডাকে পিছনে ডাকান, আপনি কিন্তু পিছনে ডেকে চিন্তা করেন না আমাকে ডাকছে না অন্য কাউকে ডাকছে, আপনি এক ডাকে পিছনে ডাকান, বিকজ ওই ডাকটা ওই নামটা আপনার রক্তের সাথে মিশে গেছে। সো এই টেকনিক গুলো আমার বানানো এবং এটা নিয়ে আমি চর্চা করি, দ্যাট ইজ ওয়াই এগুলো আমার রক্তের সাথে মিশে গেছে। এখন আপনাকে আমি বলছি না যে ঠাড়া মুখস্থ করতে হবে, বুঝে বুঝে পড়েন, মুখস্থ করা লাগবে না। আর যদি চান যে পরীক্ষা হলে একবার দেখে অন্তত পারবেন তাহলে অন্তত 3-4 বার রিডিং পড়েন, মুখস্থ না হলেও অন্তত অপশন দেখলে যাতে বলতে পারেন আচ্ছা এটার উত্তর এটা। তবে হ্যাঁ, সেক্ষেত্রে বোঝাটা খুব বেশি ইফেক্টিভ, কারণ কেননা সারঙ্গ না সারাঙ্গ কি দিছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার অ্যান্সার হবে। মনে করেন পরীক্ষা হলে পড়ে গেছেন 3-4 বার সারঙ্গ 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 নিপাতনে সিদ্ধ, কিন্তু পরীক্ষা আসছে সারাঙ্গ, এটা কিন্তু নিপাতনে সিদ্ধ না, এটা কিন্তু নিয়ম দিয়ে হয়েছে। অ আর অ মিলে আ হয়েছে, সেটা কিন্তু নিয়ম দিয়ে হয়েছে। অন্যান্য এটা একরকম, অন্যান্য এটা একরকম। সীমান্ত এটা নিয়ম সাধিত, সীমন্ত এটা নিয়ম সাধিত না, এটা নিপাতনে সিদ্ধ। এই যে বুঝে বুঝে যদি পড়তে পারেন তাহলে আপনার কোনো ঝামেলা নাই। কনসেপ্ট ক্লিয়ার? এই হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। আচ্ছা, এবার আসেন নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আমরা একটু এটা নিয়ে আলোচনা করব। এখন নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এটার জন্য আমরা একটা ছোট্ট কবিতা পড়বো। ষোড়শী মনীষের একাদশী বৃহস্পতি, তাদিকে আশ্চর্য হরিশ্চন্দ্র বনস্পতি তস্কর ঘোষপদ পরস্পর দুর্লোকের পতঞ্জলি। এখানে যে কটা শব্দ আছে সবই নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ। ওকে, আমি কবিতাটা লিখে দিচ্ছি। ষোড়শী মনীষের একাদশী বৃহস্পতি, আগে হেডলাইন দিয়ে ফেলেন, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন। ওকে, ষোড়শী মনীষার একাদশে বৃহস্পতি, ষোড়শী মনীষার একাদশে বৃহস্পতি, ষোড়শী মনীষার একাদশে বৃহস্পতি
বৃহস্পতি, ষোড়শী মনীষার একাদশে বৃহস্পতি, তা দেখিয়া আশ্চর্য হরিশ্চন্দ্র বনস্পতি, ষোড়শী মনীষার একাদশে বৃহস্পতি, তা দেখিয়া আশ্চর্য হরিশ্চন্দ্র বনস্পতি, তস্কর গোষ্পদ পরস্পর দুর্লকের পতঞ্জলি। তস্কর ও গোষ্পদ পরস্পর দুর্লকের পতঞ্জলি, পরস্পর দুলোকের পতঞ্জলি। ষোড়শী মনীষার একাদশী বৃহস্পতি, তা দেখে আশ্চর্য হরিশ্চন্দ্র বনস্পতি, তস্কর গোষ্পদ পরস্পর দুর্লকের পতঞ্জলি। এখন আমাকে যদি বলেন যে ভাই এটার মধ্যে সন্ধি বিচ্ছেদ কোনটার কি, আমার কিন্তু ঠাডা মুখস্থ। এখন প্রশ্ন হচ্ছে ভাই ঠাডা মুখস্থ কেন? প্রথম কথা, এটা নিপাতনী সিদ্ধ। নিপাতনী সিদ্ধ মানে কি? যেটা নিয়ম মানে না, তো নিয়ম যেটা মানে না সেটা নিয়ম দিয়ে মুখস্থ করতে যাওয়াটাও একটা বোকামি। তারপরও আমরা চেষ্টা করি যে এটা কেন হয়েছে, কেন হয় নাই, কেন নিয়ম সাধিত না, সেই জিনিসগুলো বের করার জন্য। এখানে ষোড়শী, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে ষোড়শ। তো এটা খেয়াল করেন, ষোড়শ এটা হচ্ছে না, আরে ষট যোগ দোষী, হ্যাঁ, ষট যোগ দশ, এটা হচ্ছে ষোড়শ। তারপর হচ্ছে মনীষা, মনস যোগ ঈশা, সন্ধি বিচ্ছেদ। একাদশ, 1 যোগ 10, বৃহস্পতি, বৃহৎ যোগপতি, বৃহস্পতি। দেন হচ্ছে দেখিয়া নাই, আশ্চর্য, আযোগচর্য, হরিশ্চন্দ্র, হরিযোগ চন্দ্র, বনস্পতি, বনযোগপতি, তস্কর, তৎযোগকর, তস্কর, গোষ্পদ, গোযোগপদ, পরস্পর, পরযোগপর, দুর্লোক, দীপযোগলোক, পতঞ্জলি, পতত যোগ অঞ্জলি, পতঞ্জলি। সন্ধি বিচ্ছেদগুলোর ছবি আমি একটু পরে পাঠিয়ে দিচ্ছি, এখন আর লিখলাম না, বিচ্ছেদগুলোর ছবি একটু পরে পাঠিয়ে দিচ্ছি আমি আপনাদের গ্রুপে, আমি একটু পরে পাঠিয়ে দিচ্ছি। বনস্পতি, বনযোগপতি, হরিশ্চন্দ্র, হরিযোগচন্দ্র, আশ্চর্য, আযোগচর্য, ষোড়শী মানে এটা হচ্ছে ষোড়শ, ষট যোগ 10, মনীষা, মনস যোগ ঈশা, একাদশ, 1 যোগ 10, বৃহস্পতি, বৃহৎ যোগপতি, তস্কর, তৎযোগকর, গোষ্পদ, গোযোগপদ, পরস্পর, পরযোগপর, দুর্লোক, দ্বীপযোগলোক, পতঞ্জলি, পতত যোগ অঞ্জলি। এই হচ্ছে পতঞ্জলি। এই হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আশা করি ক্লিয়ার, বুঝবো? ওকে, এরপর আসেন নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির পরে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি আছে। এর মধ্যে আবার 7টা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড? 7টা ওয়ার্ড আছে। বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি 7টা ওয়ার্ড হচ্ছে সংস্কৃত, সংস্কৃতির উত্থান, উত্থাপন করে পরিষ্কারের দ্বারা পরিষ্কৃত না, সংস্কৃত, সংস্কৃতির উত্থান, উত্থাপন করে সংস্কারের দ্বারা পরিষ্কৃত করা হলো। এই হচ্ছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। এখন বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, এটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির সাথে ডিফারেন্সটা কি? এইটা প্লাস বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধির যে বিচ্ছেদটা এবং মনে রাখার টেকনিকটা, আমি পুরোটার ছবি তুলে আপনাদেরকে গ্রুপে এখন দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপে, ঠিক আছে? আর বিষয় সন্ধিটা আজকে পড়াইলাম না ভাই, বিষয় সন্ধিটা নিয়ে আলোচনা করলে আরো 20 মিনিট 25 মিনিট লাগবে। ওকে, তো বিষয় সন্ধিটা আমরা এখন আজকের মতো বাদ দিলাম। আমরা ইনশাল্লাহ বিষয় সন্ধিটা শিডিউল অনুসারে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ওকে, তমাস ভাই হাত তুলেছেন, আনমিউট করেছি ভাই। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন ভাই। যে আপনার ধাত্রী, তারপরে হচ্ছে পিতৃঐশ্বর্য, পিতৃনুমতি, এগুলো তো হচ্ছে আপনার ষোড়শন্ধির কোনো নিয়মের ভিতর পড়তেছে না? পড়ে, এগুলো ষোড়শন্ধির নিয়মের মধ্যে পড়ে। তো সেটা তো আসলে আপনি হয়তো করাননি সেটা। না, আমি পড়াই নাই, জিনিসটা সহজ, এই জন্য স্কিপ করে গেছি। আচ্ছা, আমি নিয়ম দিয়ে দিচ্ছি, তারপরে বলেন নেক্সট। আর কোনো কোশ্চেন আছে? ও হ্যাঁ আছে, আরেকটা হচ্ছে আপনার এই যে আপনার বইতে একটা দেখলাম যে আপনার এই যে ঘোষ প্লাস অঘোষ প্লাস ঘোষ মিলে, দুইটা মিলে হচ্ছে ঘোষ। তো এইগুলোর কি হচ্ছে মানে ওই ষড়সন্ধির ইয়ের নিয়মের ভিতরে পড়ছে নাকি এগুলো আলাদা পড়তে হবে? এইটা অ্যাকচুয়ালি না পড়লেও চলবে, এটা পড়ার দরকার নেই।
মানে অঘোষ আর প্লাস ঘোষ আরেকটা ইকুয়াল টু আর এভাবে আরেকটা হচ্ছে এভাবে আপনার দরকার নেই। আরেকটা হচ্ছে যে যে আপনার ভাবুক, লবণ, শয়ন, এগুলো তো হচ্ছে এইগুলো কোন নামে পড়ছে? আমি বুঝিনি, আবার বলেন। ভাবুক, লবণ, শয়ন, এগুলো কোন নামে পড়ছে? এই যে ভৌযোগ উগ ভাবুক, তারপর লোযোগন লবণ, মানে শব্দের শেষে এটা উচ্চারণের উপর ডিপেন্ড করে। মানে শব্দের শেষে অনুচ্চারণ হলে মানে উচ্চারণ হবে, মনে করেন শব্দের শেষে হচ্ছে অউচ্চারিত হলে আহ মানে প্রত্যয় বা বিশ্লেষণের ক্ষেত্রে যুক্ত হবে হচ্ছে এ। যেমন মনে করেন গোযোগীন্দ্র, গবেন্দ্র। হ্যাঁ, তাহলে এই যে গবেন্দ্র শব্দের ক্ষেত্রে এ আছে, সো যেহেতু এ আছে তার মানে আমার মূল শব্দের শেষে ও উচ্চারিত হবে, গো হবে, এরকম। তো এইটার আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম যে ষষ্ঠের আমি 10টা নিয়ম আপনাদেরকে পড়াইছি, বাট 10টা নিয়মের বাইরে আর 2-1টা নিয়ম আছে। 1 মিনিট, আমি আপনাদেরকে এখনই দেখাই দিচ্ছি। স্ক্রিন শেয়ার করে ওয়েট, যদিও এটা আমি বই থেকে দেখাবো ভাবছিলাম, তারপর এখন যেহেতু প্রশ্ন করছেন আমি দেখা দিচ্ছি। ওয়েট, গ্রুপসে স্বরসন্ধি 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 ওকে, স্বরসন্ধিতে যাচ্ছি। না, এটা না। নিপাতনে সিদ্ধ এটা না, নিপাতনে সিদ্ধ এটা না, এটা না, এটা না, এটা না। তৎসম সন্ধি স্বরসন্ধি এটা না, এই যে স্বরসন্ধির মেগাপোস্ট। এই যে এটা এই যে একটা নিয়ম আছে, দাঁড়ান আমি আপনাদেরকে কপি লিংক করে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। 1 মিনিট, আমি লিংকটা দিয়ে দিচ্ছি। আপনারা পরবর্তীতে চাইলে এখান থেকে চেক করে নিতে পারবেন। আপনারা পরবর্তীতে চাইলে এখান থেকে চেক করে নিতে পারবেন। এবার আমি একটু বুঝাই দিচ্ছি। এখানে 1 নম্বর নিয়ম আপনাদের পড়ার দরকার নেই, কারণ 1 নম্বর নিয়ম আপনাদেরকে জফলার নিয়ম পড়াইছি। ওকে, 2 নম্বর নিয়ম এই বফলার নিয়ম, এটাও পড়ার দরকার নেই, 2 নম্বর নিয়ম আপনাদেরকে পড়াইছি। 3 নম্বর নিয়মটা খেয়াল করেন। সন্ধিবদ্ধ শব্দে যদি অয় থাকে, অয় সন্ধিবদ্ধ শব্দ যদি অয় থাকে, অয় থাকে মানে অয় উচ্চারিত হয়, তাহলে বিচ্ছেদের সময় তার পরিবর্তে একার বসে। যেমন দেখেন শয়ন, হ্যাঁ, তাহলে অয় আছে অয়, তাহলে বিচ্ছেদের সময় আপনি ওই অয়ের জায়গায় কি বসে দিবেন? এ বসে দিবেন, তাহলে সেযোগন শয়ন শেষ। নয়ন, তাহলে এবার খেয়াল করেন অয় আছে, বিচ্ছেদের সময় কি বসে দিবেন? নেযোগন নয়ন। কনসেপ্ট ক্লিয়ার? আবার দেখেন সন্ধিবদ্ধ শব্দের শেষে যদি আয় থাকে, আয় অয় না আয়, তাহলে আয় থাকলে কি হবে? আয় থাকলে হচ্ছে ঐকার বসাবেন, মানে আগে অয় থাকলে বসাবেন হচ্ছে এ, আর আয় থাকলে বসাবেন হচ্ছে ওই। যেমন গায়ক, তাহলে গই যোগক, নায়ক নই যোগক। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন সন্ধিবদ্ধ শব্দের শেষে, মানে সন্ধিবদ্ধ শব্দে যদি অব থাকে, অব মানে অব উচ্চারিত হচ্ছে, আব না অব, তাহলে অব থাকলে হবে ওকার। যেমন লবণ, তাহলে খেয়াল করেন লবণ, এই যে অব আছে, সো লোযোগন লবণ। পবন পযোগন, পবিত্র পযোগিত্র মানে পযোগিত্র পবিত্র। গবেষণা, এই যে অব আছে অব, গব গবেষণা, ঠিক আছে? তাহলে গোযোগেষণা গবেষণা। গবাদি গোযোগাদি গবাদি। কিন্তু সন্ধিবদ্ধ শব্দ যদি আব উচ্চারিত হয়, আব, তাহলে বিচ্ছেদের সময় উকার বসে। যেমন পাবক পৌযোগুক, হ্যাঁ পৌযোগক, খেয়াল করেন পাবক আব উচ্চারিত হয়েছে না, সেটা কিন্তু ঔকার হয়ে গেছে পৌ। নাবিক নৌযোগিক, ভাবুক ভৌযোগুক। আর সন্ধিবদ্ধ শব্দের শেষে যদি তয়রফলা থাকে, তাহলে বিচ্ছেদের সময় তার পরিবর্তে রিকার বসে। এই যেমন দেখেন পিত্রালয়, পিতৃযোগালয়, পিতৃচ্ছা, পিতৃযোগ ইচ্ছা। দেখছেন আপনি একটু আগে যেটা বলছেন, যে পিতৃনুমতি, পিত্রাদেশ, মাত্রাদেশ, এটাও এখানে পাই গেছেন। ওকে, আচ্ছা, ওকে ফাইন। নেক্সট বলেন আর কোনটা? আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি ওই যে নীরব স্যারের মেসেজ করছিলাম, কিন্তু হচ্ছে স্যার তো রিপ্লাই দেননি, তো সেই ব্যাপারটা। বুঝি নাই, আরেকবার বলেন ভাই। নীরব স্যারকে মেসেজ করছিলাম গ্রুপে, তারপরে ওনার পার্সোনাল আইডিতে মেসেজ ও করছিলাম আচ্ছা, এই পড়ানোর ব্যাপারে, কিন্তু নীরব নীরব একটু ব্যস্ত আছে, একটু ব্যস্ত আছে। নীরব আর আমি দুইজনই নতুন একটা জায়গায় জয়েন করতেছি, একটু ব্যস্ত সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে। মোটামুটি ফাইনাল জানবেন, আপনাদেরকে জানাবো, সমস্যা নাই। সো একটু ঝামেলা আছে এটা নিয়ে পার্সোনালি। তারপর আমার ব্যাচ অন করছি দেখে আমি আসলে ব্যাচের সময় দিচ্ছি। নীরবের জন্য ব্যাচ অন করেনি দেখে এখন পর্যন্ত ব্যাচের সময় দিচ্ছে না আর কি। কিছুদিন পরে
ও রেগুলার হবে আর কি, তখন অ্যান্সার ট্যান্সার সবই পাবে, সমস্যা নাই। আচ্ছা ওকে ঠিক আছে, তালহা আপু, সরি তালহা জুবাইর ভাই বলেন, তালহা জুবাইর ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। স্যার আপনি যে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির উদাহরণগুলো ভেঙে ভেঙে দেখালেন, জি এটা তো স্পষ্ট প্রমাণিত হলো যে ওইখানে নিয়ম মেনে হয়নি। তাহলে না স্যার নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি যতগুলা করলেন জি ওইগুলা কি আলাদা রুলস করে আছে, মানে? ওইটাও ভেঙে ভেঙেই আমি দেখাইছি, ওইটারও ছবি আমি আপনাদেরকে ভেঙে ভেঙেই দেখাই দিব, টেনশনের কিছু নাই। জি স্যার, এই জন্য স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, সো তাহলে আজকের মধ্যে এখানে আমি একটু পরে আপনাদের গ্রুপে সন্ধির কিছু ছবি দিয়ে দিচ্ছি, ওগুলা দেখেন। ভাই শুরুতে বলেছিলেন কয়েকটা ভালো খবর আছে, কয়েকটা ভালো খবর আছে। আজকে বলতে হবে। আচ্ছা